আমরা ইউনিট 3 শেষ করার পর আমরা ইউনিট 1 শুরু করেছি, এবং ইউনিট 1 এর প্রথম যে টপিকটা আগের দিন আমরা পড়েছি সেটা হলো দ্য লিভিং ওয়ার্ল্ড। আগের দিন ওটা শেষ হয়ে গেছে। তো আজকে নেক্সট যে টপিক রয়েছে সেটা হলো চ্যাপ্টারও বলতে পারো, সেটা হলো ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স ক্লাস 9-এ আমরা কিছুটা আলোচনা করেছিলাম, মানে কিছুটা পড়েছিলাম, তোমরা কিছুটা পড়েছো ক্লাস 9-এ। ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স খুবই বেসিক ব্যাপার, একদম সহজ ব্যাপার। আহ এখানে নতুন করে যে প্রচুর কিছু অ্যাড করা আছে তা নয়, হ্যাঁ। সুতরাং একদমই চাপের কিছু হবে না। দেখো, প্রথমেই আমাদের বুঝতে হবে এই যে ট্যাক্সোনমি, এই বিষয়টা কি। হ্যাঁ, আমরা ডেফিনেশন আকারে যাব না, আমরা তার আগে যেটা করব সেটা হলো ট্যাক্সোনমির যে কম্পোনেন্টস গুলো রয়েছে, যে সমস্ত উপাদানগুলো রয়েছে, সেগুলোকে আগে একবার বুঝবো। ওটা বুঝলে আমাদের ট্যাক্সোনমির ডেফিনেশনটা বুঝতে সুবিধা হবে, নাহলে শুধুই ফাঁকায় ডেফিনেশন দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি, যেটা অবশ্যই আগে 3 নম্বরে কোশ্চেনে আসতো। হ্যাঁ, তাহলে কম্পোনেন্টস কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি, মানে এমন ভেবো না যে স্যার তো ট্যাক্সোনমি কি সেটাই বললেন না, দিয়ে আরম্ভ করলেন কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি। আমরা একটু পিছন থেকেই শুরু করতে চাইছি। হ্যাঁ, ট্যাক্সোনমির উপাদান আগে বুঝিয়ে দিই, তাহলে ট্যাক্সোনমি এমনি বুঝে যাবে। ওকে, দেখো, ট্যাক্সোনমির 4টে কম্পোনেন্টস রয়েছে। তো প্রথম রয়েছে আইডেন্টিফিকেশন। ওকে, আইডেন্টিফিকেশন কি সেটা? ধরো ধরো একজন সায়েন্টিস্ট একটা উদ্ভিদ বা প্রাণীকে আহ তার মনে হয়েছে খুঁজে পেয়েছেন, এবং তার মনে হয়েছে যেটা পৃথিবীতে আহ আবিষ্কার হয়নি, এর আগে আবিষ্কার হয়নি আর কি। ঠিক আছে, তার মনে হয়েছে। এবার মনে হলেই তো হবে না, তিনি ধরুন একজন সায়েন্টিস্ট, তিনি ভাবছেন যে উদ্ভিদ বা প্রাণীটিকে পৃথিবীতে আগে কেউ দেখেনি, আবিষ্কার হয়নি, আমি প্রথম আবিষ্কার করতে চলেছি। তাহলে তার পিছনে অবশ্যই তার যে আহ, আবিষ্কার, ডিসকভারি বলো, ইনভেন্ট বলো, যাই বলো, তো তার আবিষ্কারের পিছনে তো কিছু জিনিস থাকবে, আগে দেখতে হবে সত্যি তিনি যেটা যেখানে বসে ভাবছেন যে এটা আবিষ্কার হয়নি, কেউ দেখেনি, আমি প্রথম দেখলাম, আদৌ গোটা পৃথিবীতে সত্যি কি সেটা, মানে সত্যি, বোঝা গেল? তো তার জন্য দরকার আইডেন্টিফিকেশন। কি করতে হবে তাকে? আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা সত্যি আগে কেউ আবিষ্কার করে ফেলেছে কিনা। কিরকম, কিভাবে করবে? দেখো, আগেকার দিনে বিষয়টা তো খুবই জটিল ছিল, আজকের দিনে তুলনামূলক অনেক সহজ হয়েছে। কারণ আজকের দিনে তো গুগল করলেই মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবে। তো সুতরাং সেই সম্পর্কে কিন্তু, এবং স্ক্যানার আছে, লেন্স আছে। হ্যাঁ, আমি যদি গাছটা ছবি তুলেও লেন্সে মারি তাহলেও তার সম্পর্কে ডিটেলস দিতে হবে। তো খুব সহজ ব্যাপার, হ্যাঁ। কিন্তু আহ প্রথম থেকে বিষয়গুলো এমন সহজ ছিল না। ঠিক আছে, এবং আজকের দিনেও যদি ভাবি যে খুবই সহজ, এমনও নয় আর কি। হ্যাঁ, মানে এতটা সহজও নয়। সেটা কি করতে হবে, যে বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন মিডিয়া মানে হতে পারে সেটা যদি উদ্ভিদের কোনো কিছু হয় তাহলে সেটা বটানিক্যাল গার্ডেন হতে পারে, হ্যাঁ, হার্বেরিয়াম হতে পারে। তো সেখানে বিভিন্ন যে সোর্স রয়েছে সেই সোর্স গুলো থেকে আগে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, যেমন বলছিলাম যে যদি প্ল্যান্ট স্পিসিস হয় তাহলে সেখানে বটানিক্যাল গার্ডেন, সেখানে হার্বেরিয়াম রাখা থাকে। হার্বেরিয়াম কি? সেটা হলো যে ড্রাই স্পেসিমেন, মানে কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে ড্রাই স্পেসিমেনকে প্রিজার্ভ করে রাখা হয়। হ্যাঁ, এবার যদি কোনো প্রাণীর কোনো কিছু ব্যাপার হয়, অ্যানিমালস হয়, তাহলে সেখানে জুলজিক্যাল গার্ডেনে হেল্প নেওয়া যেতে পারে। আচ্ছা, এছাড়াও ধরো আগেকার যে সমস্ত আবিষ্কার করা বা যে সমস্ত সেই রিলেটেড আর কি উদ্ভিদ বা প্রাণী মনে হচ্ছে, হ্যাঁ, তো সেগুলোকে বিভিন্ন যে সেই টাইপ স্পেসিমেন বলা হয়, সেগুলো বিভিন্ন জায়গায় প্রিজার্ভ করা থাকে, সেগুলোকে দেখতে হবে। যাবতীয় পেপারস যত রকম ভাবে মানে খুঁজতে হবে যে সেটা আগে কেউ আবিষ্কার করেছে কিনা। ওকে, তার বিভিন্ন রকমের মানে হ্যাবিটেট, নেচার, প্রপার্টি, যা যা পাচ্ছে, হ্যাঁ, সে সমস্ত ডেটা দিয়ে তাকে খুঁজতে হবে যে আগে কেউ আবিষ্কার করেছে কিনা। কেন? কারণ এই বিষয়টা না করলে তার কিন্তু হয়তো 5-7 বছরের খাটাখাটনি পুরো জলে যাবে। কারণ সে সবকিছু করলো, আরো যে প্রসেস গুলো আছে সবকিছু, এগুলো শেষে গিয়ে বললো, কেউ একজন বললো যে এটা তো আমি আবিষ্কার করে দিয়েছি অনেকদিন আগে, ব্যাস,
সব চলে গেল, বোঝা গেল? সুতরাং এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, আইডেন্টিফিকেশন। তো এটাকে যদি ঠিকঠাক না করা হয় তাহলে দেখো, এত বড় পৃথিবীতে কোন দেশে কে কোথায় কি করছে সেটা তো জানা সম্ভব নয়। কিন্তু সেটা জানা সম্ভব কিভাবে? সেটা বিভিন্ন ইন্টারনেটের থ্রু দিয়ে, বিভিন্ন বইপত্রের থ্রু দিয়ে জানা সম্ভব, সায়েন্স ম্যাগাজিন রয়েছে তার থ্রু দিয়ে জানা সম্ভব। তাহলে সেই জায়গায় প্রপার স্টাডি করতে হবে যে এটা অলরেডি আগে আবিষ্কার হয়েছে কিনা। তার মানে হলো যে বিভিন্ন সোর্স থেকে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, মানে যিনি আবিষ্কার করতে চলেছেন তাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে সেটা অলরেডি আগে আবিষ্কার হয়েছে কিনা। ওকে, এরপর দেখো, এরপর বিষয়টা যেটা আছে সেটা হলো তোমরা বিভিন্ন বইয়ে এর মানে যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা আলাদাভাবে পাবে, মানে বি আর সি এর মধ্যে যে সিকোয়েন্স সেটা আলাদাভাবে পেতে পারো। একটা হলো ক্লাসিফিকেশন, আর একটা হলো নোমেনক্লেচার। ক্লাসিফিকেশন মানে হলো তাকে ক্লাসিফাই করা, যে কোন জায়গায় যাবে, কিভাবে ক্লাসিফাই করবে। দেখো সাপোজ এখানে কোন একটা, ধরো কোন একটা, যে কোনো কোনো কিছু যখন আমরা ক্লাসিফিকেশন করি তখন তো বিভিন্ন ক্যারেক্টারের উপর বেস করে ক্লাসিফাই করি। যে কোনো জিনিসের যখন ক্লাসিফাই করি তখন এইভাবে কোনো না কোনো ক্যারেক্টার উপর বেস করে আমরা ক্লাসিফাই করি। এটার কোনো মানে নেই, কিন্তু অনেক মানে আছে। কিরকম ব্যাপার হলো যে ধরো যখন কোন একটা স্পিসিস আবিষ্কার করছে, কেউ যদি ভাবে যে আমি একটা, মানে অনেকগুলো স্পিসিসকে আমি একসঙ্গে আবিষ্কার করতে চলেছি, এমন তো নিশ্চয়ই হবে না আজকের দিনে দাঁড়িয়ে, অন্ততপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে এতদিন পরে। তো সেখানে পার্টিকুলার ধরে একটা স্পিসিসকে সে আবিষ্কার করতে চলেছে, ঠিক আছে? যাদের স্পিসিস সম্পর্কেও মনে নাই তাদের তো একটু পরে আসছি আমরা, হ্যাঁ। যে কোনো একটা উদ্ভিদ বা প্রাণী। এখন বিষয় হলো যে 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 ক্যারেক্টারের উপর বেস করে তাদেরকে এইভাবে আইডেন্টিফাই করা হয় বা এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে প্লেস করা হয়, সেগুলোকে বলা হয় কি। ঠিক আছে, এটা আমাদের ডাইরেক্টলি বোর্ডের সিলেবাসে নাই, নিটের সিলেবাসে আছে। কি নিয়ে আমরা নিটের সিলেবাসে আলোচনা করব, যদিও আবার রিডিউস সিলেবাসে আগের বছর ছিল না। আমরা পড়বো নিটের সিলেবাসে, যেদিন আমরা এনসিইআরটি পড়বো তখন আমরা পড়বো। ওকে, কি মানে কি? ওই বেসিস, হ্যাঁ হ্যাঁ, চাবি, মানে যার থ্রু দিয়ে আমরা কোনো একটা জায়গায় তাকে পজিশন, মানে তাকে আমরা প্লেস করাতে পারবো। এবার ধরো যে কোনো এক্স ওয়াই জেড যে কোনো একটা প্রজাতিকে আমার মনে হচ্ছে যে কি আবিষ্কার, মানে আইডেন্টিফাই করা হয়ে গেছে, মোটামুটি শিওর যে না, কেউ কিছু করেনি আর কি, হ্যাঁ। তাহলে এখানে যে কোনো একটি প্রজাতির ক্ষেত্রে যখন তার বিভিন্ন ক্যারেক্টার গুলোকে পাবো, সেইভাবে আমরা ম্যাচ করাতে করাতে যাব সে এক্স্যাক্টলি কোথায় প্লেস করবে। ধরো এর ক্ষেত্রে, ধরো এখানে তিন ভাগে ভাগ করা আছে, দেখা গেল এই ভাগটাই ও ম্যাচ করছে, তাহলে এখানে প্লেস হলো, মানে এর আন্ডারে প্লেস হবে। এখন ভেবো না যে এখানে ভাগ করা নাই, ওগুলোতেও মনে মনে ভাগ করে নাও, হ্যাঁ। আমি যেটাই নিয়ে যাব সেটা কি শুধুমাত্র ভাগটা করেছে আর বাকিগুলো করিনি। এরপর দেখা গেল এর মধ্যে চারটে ভাগ আছে, এই ভাগের মধ্যে ও পড়ছে। এই যে যে জিনিসের উপর, যে ক্যারেক্টারের উপর বেস করে আমরা এই জায়গায় ওকে প্লেস করছি, সেগুলোকে কি বলা হয়? কি, বোঝা গেল? এবার দেখা গেল এটার মধ্যে এই জায়গাটাই পড়ছে, বুঝতেই পারছো এর মধ্যে এই জায়গাটাই পড়ছে, তো একে নিয়ে এসে আমরা এখানে প্লেস করলাম। এটা হলো ক্লাসিফিকেশন, বুঝা গেল? এটা হলো ক্লাসিফিকেশন, যে তার যা আইডেন্টিফাইং ক্যারেক্টার, তার যা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, সেগুলোকে দেখে দেখে তার নির্দিষ্ট জায়গায় তাকে প্লেস করা ভীষণ ভাইটাল বিষয়। কারণ এটা যত সহজে বোর্ডে দেখে লাগছে না, তত সহজ ব্যাপারটা নয়, হ্যাঁ। কোন একটা ছোট, মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী যদি হয়, লোয়ার ক্লাসের অর্গানিজম যদি হয়, তাকে তার এক্স্যাক্টলি প্রপার্টি দেখে বা ফিচার্স দেখে তাকে ঠিকঠাক জায়গায় প্লেস করাটা অনেক চাপের আছে। যাই হোক, চাপ তো আমাদের নাই, আমরা তো পড়বো শুধু, যে করবে তার চাপের আছে, ঠিক আছে। এবার নোমেনক্লেচার মানে নাম দেওয়া। নাম দেওয়া মানে যদু মধু রাম সাম কোনো নাম হবে না, নিশ্চয়ই সাইন্টিফিক নেম হবে।
তাহলে সায়েন্টিফিক নেম দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে, সেগুলো আমাদের আবার সিলেবাসের বাইরে। তবুও আমরা হালকা করে একটু বলে দিই। ধরো নাম দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ধরো যে সায়েন্টিস্ট আবিষ্কার করছে তার নিজের নামই নাম করতে পারে, ঠিক আছে, রোল নিজেই পেটাতে পারে। আবার দেখা গেল মানে তিনি আহ, তার স্যারের প্রতি শ্রদ্ধা রেখে তার স্যারের নামে নাম করছে, হতেই পারে। কোন একটা জায়গার পপুলার প্লেস অনুযায়ী অনেক জায়গায় নাম আছে, কোন জায়গায় জন্মাচ্ছে সেই অনুযায়ী তার নাম আছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের বিষয়ের উপর নির্ভর করে নাম করা হয়, ঠিক আছে। যেমন ধরো সাপোজ ধরো যে কোনো একটা নাম দেখো, ধরো কোনো একটা প্রজাতির ক্ষেত্রে আহ মার্সেলিয়া অ্যাকোয়াটিকা। তাহলে অ্যাকোয়াটিকা তো নামেই মনে হচ্ছে যে জলে থাকার একটা বিপদ আছে, ঠিক আছে। এবার ধরো ফাইকাস ইন্ডিকাস, তাহলে ইন্ডিয়াতে পাওয়া যায়, তাহলে একটা ইন্ডিকাস তো একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। এরকম করে ধরো প্যানথেরা লিওপার্সিকা, ঠিক আছে, এটা আবার ট্রাইনোমিয়াল ক্লাসিফিকেশন, ত্রিপদ নামকরণ, দ্বিপদ নয় ত্রিপদ, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আসবো। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর ফোকাস করে করা হয়েছে, তো সেগুলো আমাদের পড়ার বিষয় নয়। সুতরাং নাম কি দেওয়া হবে সেটাকে বলা হয় নোমেনক্লেচার। কিন্তু এর বেশি এখানে জানার মতো অত কিছু নাই, যে নোমেনক্লেচার কিভাবে করা হয়, কি কি বিষয়ের উপর বেস করে করা হয়, সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তার মানে তাকে আইডেন্টিফাই করা হলো, তারপর তাকে ঠিকঠাক জায়গায় প্লেস করা হলো, তারপর তাকে নাম দেওয়া হলো। এবার আমি যেটা বলছিলাম না, নোমেনক্লেচারটা আগে থাকতে পারে, ক্লাসিফিকেশনটা পরে থাকতে পারে বিভিন্ন বইয়ে, কিন্তু এটা কিন্তু সাইন্টিফিক। হ্যাঁ, মানে আগে নাম দিয়ে কোথায় গিয়ে ঢোকাবো এরকম ব্যাপার নয়, কারণ কোন জায়গায় সে পড়বে সেই অনুযায়ী তার নামটা হবে আর কি, হিসাব মতো। হ্যাঁ, তো সুতরাং তাকে আগে প্লেস করিয়ে তারপর তার একটা নির্দিষ্ট নাম দেওয়া হলো, ঠিক আছে। এরপর আর একটা বিষয় আছে যেটা হয়তো সব বইয়েতে নেই, সেটা হলো ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বাংলায় বলা হয় প্রমাণ দাখিলকরণ। ডকুমেন্টেশন মানে কি? মানে হলো যে স্পিসিসটাকে নিয়ে তিনি এত কিছু করলেন তাকে প্রিজার্ভ করতে হবে। ঠিক যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, আগেকার বিজ্ঞানীদের প্রিজার্ভ করা জিনিসপত্র ঘেঁটে তো আমরা বুঝেছিলাম যে এটা আগে কেউ আবিষ্কার করেনি। তার মানে ইনি যদি না প্রিজার্ভ করে যান, এনার যা পেপারস ওয়ার্ক সেগুলো যদি ইনি না রেখে যান, তাহলে পরবর্তী সায়েন্টিস্টরা কি করে আইডেন্টিফাই করবে যে আগে কেউ এটা আবিষ্কার করেছে কিনা, তাই না? তাহলে ডকুমেন্টেশন করাটা ভীষণ ভাইটাল। তো যে প্রজাতিটা, ধরো এই প্রজাতিটাকে নিয়েই তিনি মানে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তো এরকমের তো প্রচুর জন আছে। কিন্তু একেই সংরক্ষণ করাকে বলা হয়, এটাকে বলা হয় টাইপ স্পেসিমেন। টাইপ স্পেসিমেন মানে যেটা নিয়ে সায়েন্টিস্ট যা করেছেন আর কি, সেটাকে বলা হয় টাইপ স্পেসিমেন। এরকম অনেক থাকবে, ওকে। তো এটাকে প্রিজার্ভ করার ব্যাপার, সেটা হলো ডকুমেন্টেশন। এবার ডকুমেন্টেশন মানে শুধু এমন নয় যে এটাকে শুধু প্রিজার্ভ করলেই হবে, এর সম্পর্কিত যাবতীয় যা ডেটা তিনি পেয়েছেন, পেপার যা আবিষ্কার করার ক্ষেত্রে লেগেছে তার, সেই সমস্ত কাজ তাকে কোনো ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিনে পাবলিশ করতে হবে। ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিন, ঠিক আছে, এমন নয় লোকাল কোনো পত্রিকায় বাংলায় একেবারে ছেপে দিলাম আর হয়ে গেল, এমন না। ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিনে পাবলিশ করতে হবে। কেন? এবার তো দেখার বিষয় যে কোনো জায়গা থেকে কোনো অবজেকশন আসছে কিনা। দেখা গেল ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিনে প্রকাশ করার পরের দিনই খবর আসছে অস্ট্রেলিয়া থেকে যে এই তো আমি আগেই আবিষ্কার করে দিচ্ছি, এটা তো নতুন নয়। বোঝা গেল? তো ওই যে বললাম না, 5-7 বছরের খাটাখাটনি পুরো জলে যাবে যদি এই জায়গায় প্রপার ওয়েতে কাজ না করা হয়। বুঝতে পারলাম কি বলছি? তাহলে ইন্টারন্যাশনাল সায়েন্স ম্যাগাজিনে প্রকাশ করার একটি বড় বিষয় রয়েছে, যার মানে হলো এটাই যে গোটা পৃথিবীর বিজ্ঞানীদের জানিয়ে দেওয়া যে এই নামে এই বিজ্ঞানী এরকম একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে আবিষ্কার করলো, ঠিক আছে। যদি কোনো অবজেকশন না আসে, কোনো রকম কোনো কিছু না হয়, তাহলে ঠিক আছে, মানে নিশ্চয়ই এটা আগে আবিষ্কার হয়নি, তো নতুন করে স্থান পেল, জায়গা পেল। এই গোটা বিষয়টাকে বলা হয় ট্যাক্সোনমি, যেটাকে আমরা ট্যাক্সোনমি ডেফিনেশন দিতে চাইছিলাম না। এই গোটা বিষয়টাকে বলা হয় ট্যাক্সোনমি। মানে কোন একটি প্রজাতির ক্ষেত্রে তাকে আইডেন্টিফাই করা, তাকে ক্লাসিফাই করা, তাকে একটা নির্দিষ্ট নাম দেওয়া,
এবং সেই রিলেটেড ডকুমেন্টস কে রাখা, এই গোটা বিষয়টা যে সাবজেক্টের মধ্যে পড়ানো হয় তাকে বলা হয় ট্যাক্সোনমি। বোঝা গেল? আমি ডেফিনেশনটা প্রথমে বললে অত ভালো বোঝা যেত না, যেটা এখন আমরা মোটামুটি বুঝতে পারছি। সঙ্গে রয়েছে সিস্টেমেটিক্স। এই বিষয়টা কি দেখো, সিস্টেমেটিক্স শুধুমাত্র ক্লাসিফিকেশন রিলেটেড ব্যাপার। সিস্টেমেটিক্স ব্যাপারটা শুধুমাত্র ক্লাসিফিকেশন রিলেটেড বিষয়। মানে মানে হলো যে বিভিন্ন অর্গানিজম যখন এক জায়গায় আসছে, হ্যাঁ, ক্লাসিফাই করার ব্যাপারে তো অনেক জন থাকছে। তো এই যে একজনের সঙ্গে একজনের কি মিল আছে, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি কি আছে, তাদের মধ্যে কম্পারিজন, কোন কোন ক্যারেক্টারে তাদের মিল আছে, কোন কোন ক্যারেক্টারে তাদের অমিল আছে, এই নিয়ে যাবতীয় যে বিষয়বস্তু সেটা সিস্টেমেটিক্স আলোচনা করা হয়। তার মানে ট্যাক্সোনমির যে বিষয়বস্তু তার থেকে সিস্টেমেটিক্স অনেক ছোট ইউনিট। কারণ এখানে চারটে বিষয় নিয়ে আলোচনা করা হয় যেটাকে আমরা ট্যাক্সোনমি বলি। আর সিস্টেমেটিক্স শুধুমাত্র ক্লাসিফিকেশন সম্পর্কিত বিষয়, ও তো অন্য কোনো বিষয় না। মানে ওর সঙ্গে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার বা ডকুমেন্টেশনের এসব কোনো সম্পর্ক নেই। বোঝা গেল ট্যাক্সোনমি ভার্সেস সিস্টেমেটিক্স এর ব্যাপারটা কি? তাহলে ক্লাসিফিকেশনকে ঘিরে রয়েছে সিস্টেমেটিক্স এর বিষয়বস্তু। যে ক্লাসিফিকেশন যখন করা হচ্ছে, বিভিন্ন অর্গানিজম যখন বিভিন্ন জায়গা দখল করছে, তখন একটা অর্গানিজমের সঙ্গে একটা অর্গানিজমের কি মিল আছে, এই অর্গানিজমটার সঙ্গে এর ডিফারেন্স কি রয়েছে। দেখো মিল তো আছেই, সেই জন্য তারা একই জায়গা থেকে বিলং করছে। আবার নিশ্চয়ই ডিসিমিলারিটিও আছে, নাহলে তো একই জায়গায় থাকতো, দুটো জায়গা আলাদা করে পেয়েছে। তাহলে এইরকম বিষয়বস্তু কিন্তু সবসময় রয়েছে। আর সেই সমস্ত বিষয়ে বস্তুকে স্টাডি করার যে বিষয় মানে ব্যাপার রয়েছে, সেটা সিস্টেমেটিক্স এ আলোচনা করা হয়। বোঝা গেল? তো এই হলো মোটামুটি ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স। ওকে, এবার এই যে ক্লাসিফিকেশনের কথা বলছি আমরা, ক্লাসিফিকেশন, হুম, এই ক্লাসিফিকেশন তিন রকমের হয়। তিন রকমের ক্লাসিফিকেশন হয়। একটা হলো আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। ওকে, একটা হলো ন্যাচারাল ক্লাসিফিকেশন, আর একটা হলো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। ঠিক আছে, তিন রকমের ক্লাসিফিকেশন হয়। ঠিক আছে, বিষয়টা ভালো করে একটু দেখবে। সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন মানে কি? মানে হলো যে খুব কম ক্যারেক্টারের উপর বেস করে এই ধরনের ক্লাসিফিকেশন করা হয়। ধরো মাত্র দুটো বা তিনটে ক্যারেক্টারকে নেওয়া হলো, দিয়ে ক্লাসিফিকেশন করে দেওয়া হলো। এই ধরনের ক্লাসিফিকেশনকে বলা হবে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, মানে মানে কিরকম দেখো, প্রত্যেকটা ক্লাসিফিকেশনে কিছু সুবিধা অসুবিধা আছে। যদি দুটো তিনটে, তাও আবার মরফোলজিক্যাল ক্যারেক্টার। মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে বাইরের থেকে দেখা যায় এরকম। মানে এটা উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, তার ক্ষেত্রে রুট, স্টেম, লিফ, মানে ফ্লাওয়ার, ফ্রুট, এইসব বাহ্যিক যে সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো তার মরফোলজিক্যাল ক্যারেক্টার। ওকে, তো সেই সমস্ত বিষয়বস্তুর উপর স্টাডি করে দুই বা তিনটে ক্যারেক্টারকে নিয়ে যদি ক্লাসিফিকেশন করে দেওয়া হয়, তখন তাকে বলা হবে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ক্যারোলাস লিনিয়াস বা এই ধরনের বিজ্ঞানী যারা ওই পুরোনো দিনের, তারা সব এই ধরনের ক্লাসিফিকেশন করে গেছিলেন। দেখো আমরা তো পার্টিকুলার দু একটা ক্লাসিফিকেশনকে আমরা গোটা সিলেবাসে পড়বো, কিন্তু প্রচুর প্রচুর বিজ্ঞানী আছে যারা নিজেদের মতো করে নিজেদের যুক্তি দিয়ে ক্লাসিফিকেশন করে গেছেন উদ্ভিদ বা প্রাণীর। ঠিক আছে, সুতরাং এখানে এমন নয় যে ওই যাকে পড়বো আমরা, ধরো RH ফাইটেগারকে তোমরা পড়েছো একটু আধটু, 5 কিংডম ক্লাসিফিকেশনে, 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি পড়েছো, RH ফাইটেগারের 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা প্ল্যান্ট এর ক্লাসিফিকেশন মেনলি বেনথাম হুকারের ক্লাসিফিকেশন পড়বো। আমরা গোটা প্ল্যান্ট ক্লাসিফিকেশন যেটা অ্যালগি, ব্রাফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলো পড়বো, ওটা বেনথাম হুকারের ক্লাসিফিকেশন। তো এরকম দুইজন তিনজনকেই আমরা ফলো করি আমাদের সিলেবাস অনুযায়ী। আছে তো গাদা গাদা লোক। ঠিক আছে, এবার এটা এক দল যারা বিশ্বাস করে যে এরকম দুটো তিনটে ক্যারেক্টারের উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করে দেবো। তাহলে কি হবে, বিষয়টা অনেক সহজ হবে।
ক্লাসিফিকেশনটা অনেক সহজ, কিন্তু ভুলে ভরা। ভুলে ভরা মানে ধরো বেড়ালের 4টে পা আছে আর ঘোড়ার 4টে পা আছে, চলো একদিকে, তাহলে বেড়াল আর ঘোড়া এক, বোঝা গেল? এদের ক্লাসিফিকেশনের সিস্টেম এটা, যে দেখা গেল যে এদের ক্ষেত্রে একটা ক্যারেক্টার যেটা ওদের ক্ষেত্রে ক্যারেক্টারে ম্যাচ করছে, দূর সম্পর্কের ওই একটা পার্টিকুলার ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, তিনটে ক্যারেক্টার ম্যাচ করেছে, ওদেরকে এক জায়গায় হয়ে দিচ্ছে। তার মানে নিয়ার রিলেটিভসরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূরে চলে গেছে, আবার অনেক দূরের সম্পর্কে লোকেরা দেখা যাচ্ছে অনেক কাছে চলে এসেছে। এই ক্লাসিফিকেশনের মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ বা কনস বলতে পারো এক্ষেত্রে। বোঝা গেল কি বলছি? তাহলে ক্লাসিফিকেশনটা অনেক সহজ, যেহেতু মাত্র অল্প কয়েকটি ক্যারেক্টারকে নিয়ে এখানে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে, তো ছোট ছোট বাচ্চাও বুঝে নেবে এর বিষয়বস্তু, এতটাই সহজ। কিন্তু ওই যে অল্প কিছু ক্যারেক্টার, তাও আবার মরফোলজিক্যাল ক্যারেক্টার, বেসিক কিছু ক্যারেক্টারের উপর তৈরি করা হয়েছে, আর সেই জন্য ভুলে ভরা। বোঝা গেল? তো এই ধরনের ক্লাসিফিকেশনকে বর্তমানে খুব একটা বেশি ফলো করা হয় না। চলো, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা মোস্ট পপুলার ক্লাসিফিকেশন, কারণ এর জটিলতাও মাঝারি মানের আর ভুলের ব্যাপারটাও মাঝারি মানের। এ সবচেয়ে সহজ, তারপরে এর কমপ্লেক্সিটি বাড়ছে, এর কমপ্লেক্সিটি আরো বেশি, আর সেই কারণের জন্যই এ সবচেয়ে বেশি ভুলে ভরা। তার থেকে কম ভুল এখানে আছে, তার থেকে কম ভুল এখানে আছে, সিম্পল। বেনথাম হুকার, যার ক্লাসিফিকেশন এই জায়গায় পড়ে, ঠিক আছে? তো বিষয় হলো যে এখানে কি করা হয়, এখানে এই যে পার্টিকুলার 2, 4, 5, 7টা ক্যারেক্টার উপর বেস করে করা হচ্ছিল এরকম না, আরো বেশি ক্যারেক্টারকে এখানে অ্যাড করা হলো। এখানে যেখানে মরফোলজিক্যাল ক্যারেক্টার মাত্র বাইরের দিকের ক্যারেক্টারের উপর বেস করে করা হচ্ছিল, এখানে সেখানে সেকশনাল ভিউও দেখা হচ্ছে, বা অন্যান্য অ্যানাটমিক্যাল ভিউও দেখা হচ্ছে। মানে কোনো একটি উদ্ভিদের ক্ষেত্রে সেকশনাল ভিউ, কোন একটা প্রাণীর ক্ষেত্রে তার দেহের ভিতরের অংশের জিনিসপত্র সেসবও দেখা হচ্ছে। অনেক কিছু দেখে ক্লাসিফাই করা হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে, সেই জন্য একে ন্যাচারাল বলা হবে না, মানে এই ধরনের ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি এই সিস্টেমে আছে। আর যেখানে ভুল হওয়ার সম্ভাবনা মোটামুটি কম, এর থেকে তো অনেক কম আছে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে সবচেয়ে সহজ ধরনের ক্লাসিফিকেশন, মেজর কিছু মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর বেস করে করা হয়েছে, এই ধরনের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনে আরো বেশি ক্যারেক্টারকে অ্যাড করা হয়েছে, এবং সেক্ষেত্রে এর জটিলতা একটু বেড়েছে, কিন্তু ভুলের ব্যাপারটা অনেকটা কমে গেছে। আর এক্ষেত্রে বলি, এক্ষেত্রে কি, এটা হলো ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, বাংলায় বলা হয় জাতি জনিগত। বাংলাটাই বুঝতে পারবে না, ইংরেজি ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তার মানে কি, এখানে পূর্বপুরুষ দেখা হয়েছে। বোঝা গেল? অত্যন্ত জটিল ক্লাসিফিকেশন, কিন্তু ঠিকঠাক যদি আবার করে ফেলা যায় ঠিকঠাক। মানে ধরো এর অরিজিন এখানে, এর অরিজিনও এখানে, তো এরা এক জায়গাতে বিলং করবে, যেটা টু ডিফিকাল্ট। কেন? কারণ আগেকার সবাই তো প্রায় মারা গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আগেকার যে লিঙ্কের থ্রু দিয়ে তারা এসছে, তাদের ম্যাক্সিমামই এক্সটিংক্ট, পৃথিবীতে তাদের কোনো স্থান নাই, আর মরে গেছে সব। তো সেই সমস্ত জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে তাদের ওই জায়গাকে খুঁজে বের করা টু ডিফিকাল্ট। কিন্তু যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু মানে ভুলের ব্যাপারটা প্রায় থাকবে না। খুব জটিল, সেজন্য বেশিরভাগ লোক ফলো করতে চায় না। খুব জটিল বিষয় কেন ফলো করতে চাইবে? খুব সহজও ফলো করলে না কেন ভুল হয়ে যাচ্ছে। তাহলে একটা মাঝারি মানের জিনিসপত্র লোকে ফলো করছে, যেখানে ভুলও কম, তার সায়েন্টিফিক ব্যাপারটাও রয়েছে। এগুলো 3 ধরনের ক্লাসিফিকেশন, ঠিক আছে? মডার্ন দিনের লোকজন সব এসব করেছে, হাচিনসন থেকে আরম্ভ করে, হ্যাঁ, হ্যাক্সলে, এরা সব এই ক্লাসিফিকেশনে বিশ্বাসী, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। যাদের এই মানে পূর্বের যে সমস্ত তাদের লোকেরা রয়েছে আর কি, হ্যাঁ, তাদের ক্যারেক্টারের উপর বেস করে তাদেরকে আইডেন্টিফাই করতে করতে গেছে যে কোন জায়গা থেকে তাদের অরিজিন, আর তার উপর বেস করেই এই সিস্টেমটা দেখানো হয়েছে। এই হলো 3টে সিস্টেম ক্লাসিফিকেশনের। ওকে, আচ্ছা। কোনো অসুবিধা আছে? তোমাদের কোনো অসুবিধা আছে গো?
ঠিক আছে, অসুবিধা থাকলে মেসেজ করবে, হ্যাঁ, আমি দেখে নেবো। এবার এই যে ট্যাক্সোনমির কথা বলা হচ্ছে না, সেখানে বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি হয়। ট্যাক্সোনমি এমন একটা জায়গা যে মোটামুটি গোটা বায়োলজি সিস্টেমে আছে, সবেতেই আছে ট্যাক্সোনমির ব্যাপার স্যাপার। যেমন ধরো ধরো কেমোট্যাক্সোনমি, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, ধরো ফাইলোজেনেটিক ট্যাক্সোনমি, এমব্রায়োলজিক্যাল ট্যাক্সোনমি। এসব নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসবে না, এগুলো জাস্ট বলা যে ট্যাক্সোনমি এমন একটি বিষয় যেখানে এমন কোনো সাবজেক্ট নেই বায়োলজির যেখানে ট্যাক্সোনমির বিষয়টা নেই। দেখো আমরা দুদিন আগে এনজাইম পড়ছিলাম না, এনজাইমের ক্ষেত্রে 6টা গ্রুপ বললাম আমরা, ঠিক আছে, সেটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্সোনমি, বোঝা গেল? আর যেখানে গ্রুপিং করা হয় সেখানে ট্যাক্সোনমির বিষয়বস্তু চলে আসে। তো বিভিন্ন জায়গায় ধরো কেমিক্যাল কম্পোনেন্টস কি আছে তার উপর বেস করে হয়তো দেখা যাচ্ছে কাউকে ক্লাসিফাই করা হচ্ছে, তখন সেক্ষেত্রে কেমো ট্যাক্সোনমি হয়ে যাবে। নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কি, ধরো কোনো নাম্বারের উপর বেস করে, ধরো একটা ফুলের ক্ষেত্রে তার পেটালের সংখ্যা কত, মানে পাপড়ির সংখ্যা কত, সেটাকে বেস করে ধরো ক্লাসিফাই করা হচ্ছে। প্লাসেন্টাতে, প্লাসেন্টার মধ্যে প্লাসেন্টেশনে ওভিউলের সংখ্যা কত, মানে ডিম্বকের সংখ্যা কত, তার উপর বেস করে ধরো ক্লাসিফাই। তো মানে যখনই সংখ্যাগত কোনো বিষয় আসবে না, তখনই নিউমেরিক্যাল ট্যাক্সোনমি আসবে, বোঝা গেল? তেমন ধরো ফাইলোজেনেটিক, যেটা এখন আলোচনা হচ্ছিল একটু আগে, হ্যাঁ, তার পূর্বসূরি আর কি, মানে তার যে অ্যানসেস্টার রয়েছে সে সমস্ত অ্যানসেস্টারের উপর বেস করে যখন হচ্ছে তখন সেটা ফাইলোজেনেটিক হবে। এরকম রয়েছে এমব্রায়োলজিক্যাল, মানে কাউরির এমব্রায়ো বা ওই তোমরা পড়েছিলে না যখন ওই ইভলিউশন করছিলে, তখন ওই বিভিন্ন অর্গানিজমের এমব্রায়োলজিক্যাল এভিডেন্সেস, সেই ছবি ছিল অনেকগুলো ভ্রূণের ছবি, একদম মাছ থেকে মানুষ অব্দি ভ্রূণের ছবি ছিল, পরপর এমব্রায়োর ছবি ছিল, যে কম্পারিজন করা হতো যে প্রথম লেভেলটা সবাই এক, মানে মাছ থেকে মুরগি থেকে মানুষ সবাই একই রকম, তারপরে যত টাইম গেছে তত চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো এই ধরনের যে জায়গাগুলো সেগুলো এমব্রায়োলজিক্যাল ট্যাক্সোনমি, এরকম করে গাদা গাদা ট্যাক্সোনমি আছে, একটাও লাগবে না, নিট এগ্রিকালচার লেভেল অব্দি লাগবে না। সুতরাং সেই সমস্ত জায়গা নিয়ে আমরা ফালতু টাইম ওয়েস্ট করবো না, ওকে? এবার দেখো স্পিসিস কনসেপ্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে পড়ানো হয় এই এই চ্যাপ্টারের মধ্যে। সেটা হলো এই যে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, কম বেশি সবারই একটু আধটু মনে আছে হায়ারার্কি, সেই লিনিয়াসের দেওয়া হায়ারার্কি, যেখানে 7টা স্টেপ ছিল, যেখানে লাস্ট স্টেপ ছিল স্পিসিস। তো আমরা একটু পরেই ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি দেখবো, তো এখন প্রথমেই দেখে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নাই। তারপরেও স্পিসিস কনসেপ্টে আসা যেতে পারে, কোনো অসুবিধা নাই, সব নিজেদের মতো ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো চলো ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিটা আগে দেখে নিই। তো সেখানে হায়ারার্কিতে 7টা স্টেপ ছিল না, ক্যারোলাস লিনিয়াস তিনি এই হায়ারার্কির কনসেপ্ট দিয়েছিলেন, এবং ট্যাক্সোনমির ক্ষেত্রে তিনি বাবা, বোঝা গেল, জনক, মানে ফাদার অফ ট্যাক্সোনমি আর কি। তো তার দেওয়া যে সিস্টেম সেটাকে হায়ারার্কি বলা হয়, যেহেতু তার নামেই আছে লিনিয়ার হায়ারার্কি। এবার বিষয়টা হলো প্রথমেই যখন আমরা ক্লাসিফাই করি তখন আমরা ক্লাসিফিকেশনের প্রথম যে স্টেপ সেটাকে বলা হয় কিংডম, তাই তো, কিংডম। তো যখন হোয়াইটেকারের দেওয়া যে সেই বিষয়, হ্যাঁ, সেখানেও কিন্তু আমরা ওই 5 কিংডম ওই বিষয়টাই পাই। আর সেক্ষেত্রেই যে কোনো অ্যানিম্যাল বা প্ল্যান্টের ক্ষেত্রে প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া, তো সেক্ষেত্রে এই ধরো কিংডম হলো প্ল্যান্ট। তো এখান থেকে শুরু হলো, প্রত্যেকটা ধাপকে বলা হয় ট্যাক্সন, ভীষণ গুরুত্বপূর্ণ, আগেই পড়েছো তোমরা, সেটাকে বলা হয় প্রত্যেকটা যে স্টেপ তাকে বলা হয় ট্যাক্সন। এরকম 7টা স্টেপ আছে, এবং স্টেপ গুলো লেখার ক্ষেত্রে একটা সিরিজ মতো ব্যাপার মেনটেন করা হয় এবং করা উচিত। তোমাদের যেহেতু লেখার ব্যাপার নেই সেমিস্টার সিস্টেমে,
কিন্তু নর্মালি যদি আমাকে লিখতে হয় তাহলে অবশ্যই ওই সিঁড়ির মতো ব্যাপারটাকে মেনটেন করতে হবে, সোজা এরকম করে নামিয়ে দিলে হবে না। নেক্সট ট্যাক্সন কি রয়েছে? ডিভিশন। যদি প্ল্যান্ট হয় আর যদি অ্যানিম্যাল হয় তাহলে ফাইলাম। এখানে একটা আলাদা ব্যাপার রয়েছে। সেকেন্ড যে ক্যাটাগরি, মানে সেকেন্ড যে ট্যাক্সন উপর দিক থেকে, যদিও নিচের দিক থেকে করা উচিত, হ্যাঁ নিচের দিক থেকে করতে গেলে সিঁড়িটা ভালো হবে না, তাই উপর দিক থেকে আমরা করব। তো সেকেন্ড যে ট্যাক্সন রয়েছে সেটা যদি প্ল্যান্টের ক্ষেত্রে লিখি তাহলে আমরা ফাইলামটা লিখবো না। ওকে, যদি অ্যানিমেলের ক্ষেত্রে হয় তাহলে ডিভিশনটা লিখবো না। মানে ওই জায়গায় দুটো ট্যাক্সনের দুটো ব্যাপার আছে, প্ল্যান্টের ক্ষেত্রে আলাদা এবং অ্যানিমেলের ক্ষেত্রে আলাদা। এরপর ক্লাস, এরপর ক্লাস, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর জেনাস, আর তারপর স্পিসিস। এই যে একটা বিষয় ফলো করা হচ্ছে না, এটাকে হায়ারার্কি বলা হয়, সিঁড়ি। হায়ারার্কির অরিজিনাল মিনিং হলো সিঁড়ি, স্টেয়ারকেস। তো এইভাবে একে লেখা হয়। এবার এটাকে নিয়ে আমরা পরে আসবো, কোনো অসুবিধা নাই। আমরা শুধু বলতে চাইছি যে যে স্পিসিস বলে যে কনসেপ্টটা এলো, এই স্পিসিস কনসেপ্টটাকে আমরা আলোচনা করব, যে কাকে আমরা স্পিসিস বলবো। দেখো ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির সবচেয়ে স্মলেস্ট ইউনিট এর নাম হলো, বা সবচেয়ে স্মলেস্ট ট্যাক্সনের নাম হলো স্পিসিস, সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্সনের নাম হলো কিংডম। তো যেহেতু আমাদের এমসিকিউ টাইপ, তো এগুলোই তো আসবে। এবার পরে দেখা গেল কি, যে লিনিয়াসের দেওয়া যে 7টা স্টেপ বা 7টা ট্যাক্সন, তাতে ঠিক ভালো করে ভাগ করা যাচ্ছে না। সেই জন্য আরো ট্যাক্সন পরে অ্যাড করা হলো। কি করে, কিভাবে? সেটা হলো উপরে, উপরের দিকে সুপার আর নিচের দিকে সাব। মানে সেই অর্থে ধরো ক্লাসের পর সুপার অর্ডার, অর্ডার, সাব অর্ডার। ধরো ফ্যামিলির ক্ষেত্রে অর্ডারের পর সেখানে সুপার ফ্যামিলি, ফ্যামিলি, সাব ফ্যামিলি। লিনিয়াসের দেওয়া 7টা ক্যাটাগরি। আমি একটু গল্পতে আসি, তাহলে ভালো বুঝ, তোমার গল্প খুব ভালো বোঝো। হ্যাঁ, ধরো তুমি কোনো এমনি অনলাইন অনলাইন যে সমস্ত তোমার প্ল্যাটফর্ম রয়েছে যেখানে মালপত্র কেনো আর কি, হ্যাঁ অ্যামাজন, ফ্লিপকার্ট, হ্যান ত্যান যা রয়েছে, সেখানে আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের ফিল্টার অ্যাড করি, তাই না? বিভিন্ন ধরনের ফিল্টারকে আমরা অ্যাড করি। সেই ফিল্টার গুলোর বিষয়বস্তু কি হয়, সেই ফিল্টার গুলোর ক্ষেত্রে আমরা ধরো প্রথমেই যেটা দিই আর কি, যে রেট, মানে পয়সা, ঠিক আছে, লোয়েস্ট টু হাইয়েস্ট খুব পছন্দ করি আমরা। হ্যাঁ, মানে সবচেয়ে কম দাম থেকে বেশি দাম দেখাবে সেটাকে একটা ফিল্টার মেরে দিলাম। তাহলে যত তার যে জিনিস চাইছো তার লোয়েস্ট টু হাইয়েস্ট ভ্যালু দিয়ে সাজিয়ে দিল। কিন্তু আমরা আমাদের স্ট্যাটাস তো ভালো, সুতরাং সেখানে আমরা 5 স্টার চাই, অ্যাটলিস্ট 4 স্টার চাই। দাম কম হতে পারে কিন্তু এই স্ট্যাটাসে আমরা একদম কম্প্রোমাইজ করি না, ঠিক আছে? দিয়ে লাগিয়ে দিলে 4 স্টার আর 5 স্টার রেটিং। মানে সেই সমস্ত মালই আমাকে দেখাবেন যেখানে লোয়েস্ট টু হাইয়েস্ট দাম দেখাবে আর রেটিং ভালো দেখাবে। এরপর এখনো তো আমাদের ব্র্যান্ড ভ্যালু ভালো, সুতরাং ব্র্যান্ড লাগাতে হবে। এবার ধরো তুমি জামা বা কিছু কিনছো, তো সেক্ষেত্রে ধরো ব্র্যান্ডেড যে সমস্ত কোম্পানি আছে তাদের কোম্পানিগুলোকে ট্যাগ করে দিলে, মানে আরেকটা ফিল্টার অ্যাড করে দিলে কোম্পানি, তো সেই সমস্ত কোম্পানির মাল দেখাবে, দামটা সস্তা দেখাবে, ভালো কোম্পানির মাল দেখাবে, আর ভালো রেটিং এ মাল দেখাবে। এরপর তুমি যত আরো ফিল্টার অ্যাড করবে তত ছাঁকবে। বোঝা গেল? তো এই তো ফিল্টার। আচ্ছা এইসব কি আম গাছটা জানে? আছে, আম গাছটা জানা আছে, বেড়ালটা জানা আছে যে আমি কোন ফ্যামিলিতে থাকি, আমার জায়গা কোথায়? এগুলো তো সবই হাইপোথেটিক্যাল সেই অর্থে। গাছ তো গাছের জায়গাতেই আছে, আমাদের বইয়ে আমরা তাকে জায়গা দিয়েছি। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তো এই বিষয়টা আগে মাথায় ঢোকাতে হবে। তাহলে আমরা যেহেতু আমাদের জন্য ভাগ করছি, ক্লাসিফিকেশন করা হয় কেন, এগুলো করা হয় কেন? যাতে আমরা কোনো জিনিসকে সহজে খুঁজে পাই। খুঁজে পাওয়ার প্রচুর কারণ হতে পারে, জানার জন্য হতে পারে, বোঝার জন্য হতে পারে, মেডিসিনের জন্য হতে পারে, আরো কত কত কারণে হতে পারে। তো ভালো করে খুঁজতে গেলে ভালো করে সাজাতে হবে।
আর ভালো করে সাজাতে গেলে ভালো ফিল্টার লাগাতে হবে। এই 7টা ফিল্টারে ভালো ভাগাবে না, কারণ গাদা গাদা লোকজন চলে আসবে না একই জায়গায়, যাদের মধ্যে প্রচুর কমপ্লেক্সিটি আছে, যাদের মধ্যে এক জায়গায় আসার পরও মিল খুঁজে পাওয়া মুশকিল আছে। আর সেই জন্য সুপার আর সাব দেখো, একবারে এক ঝটকায় এখানে প্রায় 20টার উপর চলে আসবে, যেহেতু উপরে সুপার আর নিচে সাব লাগানো হচ্ছে। কিংডমের উপরে আবার লাগিও না কাউকে, হ্যাঁ, ওই জন্য আমি 21টা বললাম না ডাইরেক্টলি। বলছি কিংডমের উপর আবার সুপার কিংডম লাগিয়ে দিও না, ওটাই হাইয়েস্ট। হ্যাঁ, বোঝা গেল কি বললাম? এর নিচে আরো আছে, এখন 23টা ক্যাটাগরি আছে, মানে 23টা ট্যাক্সন আছে, ঠিক আছে? মানে স্পিসিসের পরও আছে সাবস্পিসিস, তারপরে আছে ভ্যারাইটি, তারপরে আছে ক্লোন। দেখো, সাবস্পিসিস, ভ্যারাইটি, ক্লোন দরকার নাই, এগুলো বইয়ে সবসময় থাকবেই এমন কোনো মানে নেই, আমরা আলোচনাটা করে নিই। বলা হচ্ছে দেখো, যে স্পিসিস এর আন্ডারে এলো, ধরো আমি কথাই বলছি, ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই তো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবার দেখা গেল ম্যাঙ্গিফেরা ইন্ডিকা তো আমের সাইন্টিফিক নেম, মানে আম গাছের সাইন্টিফিক নেম, আমের না, আম গাছের সাইন্টিফিক নেম। আম তো কত রকমের আছে, আমের সিজন বলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিখলাম। তাহলে হিমসাগর আছে, ফজলি আছে, ল্যাংড়া আছে, গোলাপ গাছ আছে, আম্রপালি আছে, এটা আছে সেটা আছে, কত কিছু আছে, তাই না? তাহলে এই সবাই এক? নিশ্চয়ই নয়। তাহলে তো একই জায়গায় রাখা হতো, সবাই এক নয়। তাহলে এইভাবে ট্যাক্সোনমির দিক দিয়ে ভাবলেও কিন্তু সবাই এক নয়। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হতে পারে, কিন্তু 3 নম্বর যেটাকে আমরা ট্রাইনোমিয়ালে লিখি আর কি, ত্রিপদ নামকরণের ক্ষেত্রে, এখানে আবার একজন বসবে, আর তারপরেই এর যে সাবস্পিসিস গুলো আসবে। মানে হতে পারে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম গাছের, কিন্তু আম গাছের যে সমস্ত ভ্যারাইটি, যা আমরা এমনিতেও নর্মালি বলি এই ভ্যারাইটি আলাদা, আমের ভ্যারাইটি, গমের ভ্যারাইটি, জিওগ্রাফিতে পড়েছিলেন না? এই কল্যাণ সোনা আয়ার্থের তো পড়েছিল না, এগুলোকে বলা হয় ভ্যারাইটি। যে এটা গমের ক্ষেত্রে এটা হলো ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এটা হলো ফ্ল্যাট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এটা ওটা সেটা। এই যে ভ্যারাইটি কথাটা কখন আসে, দেখছো? সেই ধান, সেই গমই কিন্তু একটা নতুন আবিষ্কার করা হয়েছে, যে ভ্যারাইটিটা স্পেসিফিক্যালি ওটা করতে পারে, মানে সেখানে খরা হলে প্রতিরোধ করতে পারে, মানে ওই কম জলেইও বাঁচতে পারে, যেখানে বন্যা হয়ে গেলেও ডুবেও থাকতে পারে, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে। সরি, বুঝতে পারছো কি বলছি? এর পরেও ক্লোন আছে। ক্লোন মানে যেখানে সবাই একই রকম আর কি, অত বুঝে লাভ নাই, সোজা কথায় এই পর্যন্ত বুঝলেও কাজ মিটবে। এগুলো এক্সট্রা একটু বলে রাখা হচ্ছে যেন এই কনসেপ্ট গুলো মাথার মধ্যে থাকে, যে এখানেই শেষ না, এরপরও আছে। ওকে, এবার আমাদের প্রশ্ন হলো এখানে, যে এই যে স্পিসিস এর কথা বলছি, এই স্পিসিস, এই স্পিসিস কনসেপ্ট কাদেরকে আমরা স্পিসিস বলবো? দেখো এখানে অনেকগুলো স্পিসিস নিয়ে হয় একটা জেনাস, অনেকগুলো জেনাস নিয়ে হয় একটা ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি নিয়ে হয় একটা অর্ডার, অনেকগুলো অর্ডার, তো সুন্দর যাচ্ছে, অসুবিধা নাই। কিন্তু আমরা এইখানেই আটকে যাচ্ছি প্রথম, যে তাহলে স্পিসিস কাকে বলে। বোঝা যাচ্ছে আমি কেন বলছি জেনাস কাকে বলে বা ফ্যামিলি কাকে বলে নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নাই? তার কারণ অনেকগুলো এরকম স্পিসিস নিয়ে একটা জেনাস হবে, বা অনেকগুলো জেনাস নিয়ে একটা এরকম ফ্যামিলি হবে, অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটা অর্ডার হবে। কিন্তু আমরা এইখানে আটকাবো, আটকানোর আগে তোমাকে এটা মুছে দিতে হবে, নাহলে তো তুমি আটকাবেই না। যেখান থেকে শুরু করছি সেখানেই আমরা আটকাবো, স্পিসিস কাকে বলে। তো সেটাই অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল, সেটাই অ্যাকচুয়ালি স্পিসিস কনসেপ্ট। হ্যাঁ, দেখো ভালো করে দেখবে একটু, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্পিসিস কনসেপ্ট, ওকে। তো এখানে বিভিন্ন ধরনের স্পিসিস কনসেপ্ট আছে, যেগুলো একটাও ইম্পর্টেন্ট না। জেনেটিক স্পিসিস কনসেপ্ট, আচ্ছা, ফেনেটিক স্পিসিস কনসেপ্ট, ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট, ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট, এরকম করে সব আছে। হ্যাঁ, ট্যাক্সোনমিক্যাল আছে, এটা ওটা সেটা আছে। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটা, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, মোস্টলি অ্যাকসেপ্টেড
স্পিসিস কনসেপ্টের মধ্যে পড়ে। এগুলো বলছি আমরা কি, দেখো জেনেটিক স্পিসিস কনসেপ্টের মানে কি, তাদের জিনগতভাবে বিচার বিশ্লেষণ করলে তারা এক হবে। মানে আমাদের মধ্যে যদি জিনগত বিচার বিশ্লেষণ করা হয়, আমরা সবাই হোমো সেপিয়েন্স সেপিয়েন্সের দলেই পড়বো। আমাদের সবার জিন এক। আমার আমার যে ক্রোমোজোমের যে জায়গা থেকে গ্লোবিন প্রোটিন তৈরি হয়, হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন, আলফা বিটা পড়েছো থ্যালাসেমিয়াতে, সেই জন্য বললাম। তোমারও সেখান থেকে হয়, তোমারও সেখান থেকে হয়, তোমারও সেখান থেকে, সবার সেখান থেকেই হয়। তোমার যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, আমারও সেখান থেকেই হয়, বাকি 5 জনের সবার সেখান থেকেই হয়। তোমারও যে যে ক্যারেক্টারটা যে যে জিনের জন্য দায়ী, তারা যেখানে যেখানে আছে ক্রোমোজোমে, যে যে ক্রোমোজোমে আছে, আমারও সেই সেই ক্রোমোজোমই আছে। তা তুমি বলবে স্যার তাহলে আমরা তো সবাই এক, আমাদের সবার জিন এক, তাহলে সবাই আমরা এক হলাম না কি করে? আমরা মানুষ তো হলাম, কিন্তু আমরা তো সবাই আলাদা, সবার আলাদা আলাদা নাম, সবাই আলাদা আলাদা দেখতে, সবাই আলাদা আলাদা। এর তো দুটো কারণ আছে, সেটা এখনই বোঝার মতো নয়, মানে এখনই বোঝার দরকার নেই। একটা জানো মোটামুটি, সেটা হলো ওই যে আমরা যখন মেন্ডেলিজম পড়ি না, তখন আমরা রিসেসিভ আর ডমিনেন্স পড়ি। ডমিনেন্স আর রিসেসিভনেস, প্রকট প্রচ্ছন্ন ব্যাপার স্যাপার পড়ি না, তো ওটা আলাদা আলাদা। মানে 35,000 জিন এর ডবল কপি আমাদের আছে এক একটা সেলে। তো মোট যদি 35 থেকে 40 হাজারের ডাবল কপি থাকে, তাহলে যেটা আমার প্রকট মানে আমার ডমিনেন্ট, তোমার সেটা রিসেসিভ। তোমার যেটা ডমিনেন্ট আমার সেটা রিসেসিভ। এবার এই 35 থেকে 40 হাজার এর যদি ফ্যাক্টোরিয়াল করো, তাহলে বুঝতে পারছো এত সংখ্যা আসবে, এখনো পৃথিবীতে অত লোক হয়নি, হবেও না কোনদিন। বোঝা গেল কি বলতে চাইছি আমি? তার মানে প্রত্যেকে আলাদা আলাদা, ওই কারণের জন্য। আরেকটা কারণ আছে, সেটা হলো এই যে যে জিনের কথা বলা হচ্ছে না, সেই জিন ক্রোমোজোমের ডিএনএ নির্দিষ্ট জায়গায় আছে, কিন্তু ডিএনএ বেশিরভাগ জায়গায় জিন নাই, বেস সিকোয়েন্স আছে। ওই জিন না থাকা অংশগুলো জন্য আমরা আলাদা। জিন তো এক, আমার যেখানে যা জিন আছে তোমার সেখানে তাই জিন আছে, তাই তো আমরা এক। তবুও আমরা আলাদা তারপরে, কারণ জিন না থাকা অংশগুলো আমাদেরকে পৃথক করেছে। বুঝতে পারলাম? যাক, এগুলো না বুঝলেও চলবে, এগুলো এখনই ভারী ভারী কথা বুঝে বুঝে লাভ নাই। সোজা কথা হলো জিনগত ভাবে আমরা এক, তো একই প্রজাতিতে যাবো। তাহলে যত আম গাছ কি আমি টেস্ট করি না কেন, তার জিনগুলো সব একই হবে। তো তাই তো আম গাছ একই স্পিসিস এর মধ্যে আছে। ক্লিয়ার? তার মানে যে কোনো একটি অর্গানিজমের ক্ষেত্রে তার জিন একই রকমের হবে, আর সেটা হলো তাদেরকে একই প্রজাতিতে রাখার জন্য একটা কনসেপ্ট, আর সেটা জেনেটিক স্পিসিস কনসেপ্ট। এবার রয়েছে ফেনেটিক্স, দেখো খুব ভালো জেনেটিক স্পিসিস কনসেপ্ট, সেই অর্থে খুব সাইন্টিফিক বিষয়। কারণ যদি এটা করা যায়, তাহলে সেটা অবশ্যই ওয়াইডলি অ্যাকসেপ্টেড হবে, হতো। কিন্তু জটিল, কারণ কোন একটা অর্গানিজমের ক্ষেত্রে সমস্ত জিনকে আইসোলেট করে তাদেরকে এক জায়গায় দেখানো, বা যাকে আমরা দেখতেই পাই না, সেলই দেখতে পাই না, তার ভেতর নিউক্লিয়াস, তার ভেতর ডিএনএ, তার মধ্যে জিন, তারা আবার নাকি এক, এ এ খুব জটিল ব্যাপার। আর সেই জন্য এটা খুব ভালো একটা স্পিসিস কনসেপ্ট হলেও একে খুব একটা পপুলারলি না, খুব একটা পপুলার না, কারণ খুব জটিল। নেক্সট রয়েছে ফেনেটিক, মানে বাহ্যিক ভাবে যেটা দেখা যায়। এটা আবার খুব সহজ হলেও মোস্টলি অ্যাকসেপ্টেড না, কারণ ভুল হবে। ওই যে এখানে একটু আগে বলছিলাম না, যে কাছের লোকজন দূরে চলে যাচ্ছে, দূরের লোকজন কাছে চলে এসছে, কারণ যদি দুটো ঠ্যাং দেখেছে সব এক জায়গায় করে দিচ্ছে, যদি চারটে ঠ্যাং দেখেছে এক জায়গায় করে দিচ্ছে, এই যদি হয় তার বৈশিষ্ট্য, তার ভাগ করার প্রক্রিয়া হয়, তাহলে সেখানে ভুল ভালি হবে। বোঝা গেল কি বলছি? তারপরে যে ফাইলোজেনেটিকও শুনলে একটু আগে, ওই আগে কার কারা আছে, হ্যাঁ, মানে অরিজিন কোথা থেকে হয়েছে, তার যে অ্যানসেস্টার রয়েছে সেটা কোথা থেকে, সেসব দেখে বিচার করা হয়। এটা ভালো, কিন্তু জটিল, তাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড না। আছে তো প্রচুর, কিন্তু এগুলোর কেউ জটিলতায় ভরা, কেউ খুব সহজ ভুলে ভরা, এসব ব্যাপার স্যাপার আছে। আর সেই অর্থেই আমরা বললাম যে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট খুব পপুলার এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড। কেন? প্রথমে ডবঝনস্কি আর মেয়ার, দুজনের নামটা একটু শুনে রাখতে হবে, মনে রাখতে হবে। ডবঝনস্কি নামটা একটু মানে খটোমটো ব্যাপার আছে, হ্যাঁ, ডবঝনস্কি আর মেয়ার, এই দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টকে দিচ্ছেন। খুব ভালো কনসেপ্ট। কি কনসেপ্ট?
সেটা হলো দুটো প্রজাতিকে কখন আমি একই বলতে পারবো। মানে দেখাচ্ছি, মন দিয়ে দেখবে, হ্যাঁ। ধরো এ আর বি দুজন একই স্পিসিসের মধ্যে পড়ে কিনা, একই স্পিসিস কিনা, এটা আমি কখন বলতে পারবো? যখন এই দুজনের মধ্যে ক্রস করানো হবে। দিয়ে এলো সি, ক্রস মানে হলো যৌন মিলন, এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটানো হবে। দিয়ে এলো সি, এবার এই সি এরও এরকমই কারোর একজনের সঙ্গে, ওর মতোই কারোর একজনের সঙ্গে ক্রস করানো হলো। দিয়ে এলো ডি, তাহলে এ আর বি একই প্রজাতি। আবার বলছি, এ আর বি কে ক্রস করানো হলো, এলো সি। যদি সি স্টেরাইল হয়, মানে বন্ধা হয়, মানে সি এর আর নেক্সট জেনারেশন না হয়, তাহলে এ আর বি সেম প্রজাতি না, আলাদা প্রজাতি। আর এটাকে হাইব্রিড বলা হবে, হাইব্রিড, সো কল্ড হাইব্রিড না। মানে আমরা যেটাকে বাড়িতে কি হয়, ধরো একটা 1 কিলো সাইজের পেঁপে এনেছে, তো মা সঙ্গে সঙ্গে বলে দিল এই হাইব্রিড মালটাকে নিয়ে চলে এলে, কেন দেশি মাল পেলে না? না, আমরা বড় কিছু একটা, মানে অন্যরকম কিছু একটা দেখলি ঝট করে বলে দিই এটা হাইব্রিড না। আর সবজিওয়ালা গুলো সবসময় বলে দেশি মাল, দেশি মাল। বিদেশ থেকে আবার কি এসছে? সবই তো দেশি আছে। হ্যাঁ, বিদেশি আবার কি আছে? আর ওই যে আলু, পটল, বেগুন, মূলো, ঢেঁড়স যেগুলো এসছে সবই তো দেশি মাল। বিদেশ থেকে কোথায় এসছে? আমরা বলি না দেশি দেশি দেশি, এগুলো দেশি আছে, পুরো ফ্রেশ আছে, দেশি আছে, সবাই দেশি। আরেকটা বললাম না ওই যে হাইব্রিড, মানে বড় কিছু দেখলো আর সঙ্গে সঙ্গে হাইব্রিড নাম দিয়ে দিল, এমন নয়। আজকের দিনে আমরা বায়োটেকনোলজির অনেক উন্নত জায়গায় আছি, সেখানে বহু কিছু আমরা জিনকে ইনক্লুড করে আমরা করছি এরকম। তো তাই বলি সে হাইব্রিড না। তাই হাইব্রিডের কনসেপ্ট এখানে বুঝতে হবে। সেটা হলো এ আর বি আলাদা প্রজাতি। ধরো গাধা আর ঘোড়া মিলিয়ে খচ্চর হয়েছে, তার নেক্সট জেনারেশন হবে না, বোঝা গেল? মানে সে বন্ধা। তাহলে হাইব্রিডটাকে প্রতিবারই জেনারেট করতে হবে, তৈরি করতে হবে। আরো ভালো করে বলি, ধরো এই যেখানে ছিলাম আমরা উদাহরণে, পেঁপে একটা বড় ধরো পেঁপে এনেছে, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো সাইজের। এবার তোমার মনে হলো এই তো একদম মানে দারুণ ব্যাপার আর কি, হ্যাঁ, তো এই ভালো পেয়েছি একটা, এর বীজগুলো আমি বসাবো, আমার বাড়িতে এই গাছ লাগাবো। তা যেমন ভাবা তেমন কাজ। বীজগুলোকে নিলে, তারপরে রোদে শুকালে, আর তারপরে সেগুলোকে বর্ষাকালে মাটিতে পুঁতলে, গাছও হলো, কিন্তু ফুলও এলো না, ফল এলো না। কারণ সেটা হাইব্রিড ছিল, কারণ সেটা হাইব্রিড ছিল। হাইব্রিডের নেক্সট জেনারেশন হয় না। এই প্রবলেমকেও আমরা সলভ করে ফেলেছি। সেটা পড়তে গেলে অপেক্ষা করতে হবে 12 অব্দি, কি করে সলভ করেছি। ঠিক আছে, আপাতত আমরা বলবো সলভ করিনি। হ্যাঁ, যেহেতু আমরা একটা জায়গায় পড়ছি সেই অনুযায়ী কথাটা, তাহলে এ আর বি কে সেম প্রজাতি বলা হবে তখনই যখন এদের মধ্যে যৌন মিলন ঘটিয়ে ক্রস বলা হয়। হ্যাঁ, এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করানোর ফলে সি এসছে, সি এরও এরকমই কাউরির সঙ্গে একজনকে ক্রস করিয়ে ডি এসছে, মানে সি রিপ্রোডাক্টিভ দিক দিয়ে অ্যাক্টিভ, মানে ফার্টাইল, জননে সক্ষম, তাহলে এ আর বি সেম স্পিসিস, না হলে নয়। তাহলে দুটো ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে ক্রস করিয়ে হাইব্রিড বানানো যায়। দুটো সেম স্পিসিস এর মধ্যে ক্রস করালে তার জেনারেশন, নেক্সট জেনারেশন, দেন নেক্সট জেনারেশন, এসবই হতে থাকবে। এটা হলো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। তাহলে এখানে স্পিসিস কাকে বলে এটা যদি আমি বলি, তার মানে হলো এটা যে দুটো প্রজাতির মধ্যে যদি ক্রস করানো হয় এবং তার ফলে যে অর্গানিজমটা আসবে, যে ইনফ্যান্ট, অপত্য যাই বলো আসবে, সে যদি জননগতভাবে সক্ষম হয়, মানে রিপ্রোডাক্টিভ ওয়েতে অ্যাক্টিভ হয়, মানে তার নেক্সট জেনারেশন আসে, তাহলে এই আগের দুজনকে সেম স্পিসিস বলা হবে, আর না হলে নয়। কারণ ডিফারেন্ট স্পিসিস এর মধ্যে ক্রস করালে হাইব্রিড আসবে, জোর করে আনা, জোর করে আনা হিসাব মতো। কারণ এদের ক্রোমোজোম সংখ্যা আলাদা, ক্রোমোজোমের গঠন আলাদা, বোঝা গেল? বলছি ধরো এর ক্ষেত্রে ধরো 2n = ধরো সাপোজ 14, আর এর ক্ষেত্রে 2n = ধরো 18। এদের দুজনের এক জায়গায় এনে কি করে একে একটা জীব বানানো যাবে,
তো বানানো না যে গেল জোর করে, কিন্তু তার আবার নেক্সট জেনারেশন হওয়া ইম্পসিবল। বোঝা গেল? ওই যে বললাম যে আর একটু অপেক্ষা করতে হবে, ক্লাস 12-এ না উঠলে এই প্রবলেমের তুমি একদম ভিতর পর্যন্ত যেতে পারবে না। আর এই প্রবলেমকে সলভ করা হলো কিভাবে, সেটা পলিপ্লয়েডি ব্রিডিং বলে একটা ব্যাপার আছে, সেইখানে গিয়ে ব্যাপারটা বুঝতে হবে। ক্লাস 12-এর টপিকটা আছে এখানে, মোটামুটি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এটা। এই কনসেপ্টে তিনটে ড্রব্যাকস আছে, তিনটে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। সেটা কি? সেটা হলো যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের কি হবে, তাই না? আমরা তো এখানে বলেছি যে দুজনের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, বারবার উল্লেখ করলাম না, এদের মধ্যে ক্রস করানো হলো, যার মানে বলছিলাম আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করানো হলো। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি করানো হয়, তাহলে সেক্ষেত্রে একটি কথা চলেই আসে ডাইরেক্টলি, যে তাহলে যারা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে, ঠিক আছে, মানে অযৌন জনন সম্পন্ন করে, তাদের কি হবে? তাদেরকে এই কনসেপ্টে কিছু করা যাবে না। এটা হলো সীমাবদ্ধতা বা লিমিটেশন, ড্রব্যাকস যা বলবে। বোঝা গেল? 2 নম্বর, যারা এক্সটিংক্ট মানে মারা গেছে, মানে যারা ফসিল আকারে পাচ্ছি আমরা। দেখো তোমরা তখন ধরো এই সবেমাত্র টাটকা 11, হ্যাঁ, তো সেই জন্য তোমরা জানো কিনা জানি না, এই যে লিভিং বিংস এর ক্ষেত্রে যেমন ক্লাসিফিকেশন হয় না, তেমন যারা মরে গেছে তাদেরও ক্লাসিফিকেশন আছে। ফসিলের প্রচুর প্রচুর ফসিল পাওয়া যায় গেছে এবং তাদের ক্লাসিফাই করা হয়েছে, সেটা একদম লোয়ার টু হায়ার সবারই আছে। ঠিক আছে, মানে সেই অর্থে আমি বলতে পারি অ্যালগি ফাঙ্গাইকে একটু ছাড়ো, ব্রাফাইটা, টেডোফাইটা, জিমনোস্পার্ম সবার আছে। তো তাদের কি হবে, তাদের কি করে করা হবে? কিন্তু যৌন জনন সম্পন্ন করলো তো জীবিত হওয়ার ব্যাপার ছিল না, তারা তো, বোঝা যাচ্ছে? তাহলে যারা অলরেডি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যারা এক্সটিংক্ট, তাদের ক্ষেত্রে এই ক্লাসিফিকেশন ফলো করে ক্লাসিফাই করা সম্ভব নয়। আর একটা সমস্যা আছে, সেটা কি? সেটা হলো যারা জিওগ্রাফিক্যালি আইসোলেটেড। এটা খুব বিশাল আইসোলেটেড, বিশাল বড় প্রবলেম তা নয়, তবে কিছুটা প্রবলেমেটিক। মানে ধরো এখানের সঙ্গে অস্ট্রেলিয়ায় আছে, তো এদের মধ্যে যৌন জনন ঘটাতে গেলে তাহলে অস্ট্রেলিয়া থেকে গরুকে ধরে আনাও যাবে না, আমরা আগের দিন করছিলাম, আর গরুকে অস্ট্রেলিয়া, এখান থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাবো না। এবার তার জন্য বলবো স্যার তো উপায় আছে। হ্যাঁ, এখানে উপায় আছে। হ্যাঁ, এখানে যদি আমরা সত্যি পরীক্ষা করতে চাই তাহলে সেক্ষেত্রে তাদের স্পাম বা ওভাকে নিয়ে এসে ফিউজ করিয়ে আমরা এগুলো করাতে পারি, ডাইরেক্টলি যৌন জনন সেটাকে বলাই যাবে। কি বললাম বুঝতে পেরেছো তো? যে এখানকার একটা গরুর প্রজাতি, অস্ট্রেলিয়াটা দেখে মনে হচ্ছে এটা গরু কি গরু নয় বুঝতে পারছি না সাপোজ, তাহলে আমরা দেখতে চাইছি দুটো একই প্রজাতি কিনা। তাহলে উপায় আছে, তো ওখান থেকে স্পাম এখানে নিয়ে এসে বা এখান থেকে স্পাম ওখানে নিয়ে গিয়ে ফিউজ করি ওভার সঙ্গে, ওভাকেও নিয়ে আসা যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক, ফিউজ করিয়ে তারপরে সেটাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে এই যে ভৌগোলিক ভাবে বিচ্ছিন্নতার যে ব্যাপার রয়েছে, যে আলাদা জায়গায় থাকে, কি করে করব, এটা এখানে একটা সমস্যা। তবে এদের মতো সমস্যা না, এটা একটু কম সমস্যা, তবে অবশ্যই ড্রব্যাকস এর মধ্যেই পড়ে। ব্যাস, আর কোনো লিমিটেশন নেই এই থিওরির, এই থিওরি বাকি সব জায়গায় ঠিকঠাক। বলো। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা ব্যতিক্রমী ঘটনা চলে এলো। ধরো এ এ সাপোজ কোনো ডেভেলপমেন্টাল পিরিয়ডের কারণে, মানে ওটা ত্রুটি আর কি, যে তার গঠন যখন সে ডেভেলপ করেছে তখন কোন একটা সমস্যার জন্য সে মানে ফার্টাইল, ঠিক আছে, মানে সে ফার্টাইল না, মানে স্টেরাইল আর কি, বন্ধা, ইনফার্টাইল। বোঝা গেল? তাহলে কি হবে? সেটা এক্সেপশনাল কেস। এই বলছি এটা, যে ধরো মানুষ, হ্যাঁ, একজন একজন এক্স ধরো রামের সঙ্গে সীতার বিয়ে হলো, দিয়ে তারপরে ধরো কেউ একজন এলো, এবার সে দেখা গেল জন্মগত ভাবে সক্ষম না, এমন তো হয়, সবার মধ্যে হয়, মানুষেরও হয়, গাদা গাদা মানে ডিসঅর্ডার রয়েছে, হ্যাঁ, রোগের কারণে হয়, তারা বন্ধা। তো তাহলে সে কি, মানে তাহলে বাবার মা কি একই প্রজাতি নয়? এটা বলতে চাইছে। তো অবভিয়াসলি একই প্রজাতি, এটা তো মানে এক্সেপশনাল কেস হয়ে গেল, যে একটা রোগে ভুগছে সেই কারণের জন্য জন্মগত ভাবে সক্ষম নয়। তাহলে এটা এই এর সঙ্গে আসে না, ঠিক? বোঝা গেল কি বললাম? এটা ত্রুটি, মানে এটা বিভিন্ন রোগের কারণে হতে পারে, সেটা ডাউন সিনড্রোম হতে পারে, ডাউন সিনড্রোমে মেনলি এই সমস্যা হয়। হ্যাঁ, সেটা হতে পারে
ক্লাইনফেল্টার সিনড্রোম হতে পারে, হ্যাঁ, টার্নার সিনড্রোমে হয়। এইগুলো সিনড্রোম, এগুলো রোগ বিভিন্ন রকমের মানুষের ক্ষেত্রে, যে রোগগুলোর ক্ষেত্রে তারা স্টেরাইল হয়, বন্ধ্যা হয়। তাই বলে তাই নয় যে একজন কেউ সে বন্ধ্যা বলে তার বাবা মা দুজন একই প্রজাতি নয়, এমন নয়। হ্যাঁ, সেগুলো এক্সেপশনাল কেস। বোঝা? আচ্ছা, এই যে স্পিসিস যে নিয়ে আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে দুটো টার্ম থাকে। হ্যাঁ, প্রথমত স্পিসিস তৈরির যে পদ্ধতি, মানে কারখানায় তৈরি হবে না, স্পিসিস যেভাবে মানে একটা নতুন প্রজাতি কিভাবে আসে, সেটা হলো কোনো একটা প্রজাতি থেকে সে তার ক্যারেক্টারকে ডেভেলপ করে, পার্থক্য হয়, সেখানে আমরা তাকে অ্যাডাপ্টেশন বলি। অনেক দিনকার অ্যাডাপ্টেশন হতে 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 দেখা গেল এমন পরিবর্তন হয়ে গেছে যে এই জায়গা থেকে, যেখান থেকে সে জার্নি শুরু করেছিল, আজকে সে আলাদাই একটা অর্গানিজম। বোঝা গেল? বলতে চাইছি, ধরো এ কোনো একটা জায়গায় বসবাস করে, এবার সেই জায়গায় বসবাস করতে করতে ধরো তাকে কিছু চেঞ্জ করতে হচ্ছে। যেমন হয় না যে জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। এই যে ফণিমনসার এত কাঁটা, ফণিমনসা তো জেরোফাইটিক, মানে মরুভূমিতে থাকার জন্য তাকে কিছু ক্যারেক্টারকে গ্রো করতে হয়েছে। যারা ম্যানগ্রোভ, তাদেরকে কিছু গ্রো করতে হয়েছে। তাহলে এ ওই জায়গায় থাকতে গেলে কিছু পরিবর্তন করতে হয়েছে, দিয়ে সে A1 হলো সাপোজ। এইভাবে আরো পরিবর্তন করে করে ধরো সে A2 হলো। দীর্ঘদিনের ব্যাপার, হাজার হাজার বছরের ব্যাপার, এক দুদিনের ব্যাপার নয়। দেখা গেল তারপরে সে পরিবর্তন করে A3 হলো, তারপরে A4 হলো। এই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে আর A4 না লিখে একে বি লেখাই ভালো, কারণ এ আর এ প্রজাতিতেই না, সে অন্য আলাদা প্রজাতি হয়ে গেছে। চেঞ্জ করতে 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 একটা আলাদাই প্রজাতি হয়ে গেছে। এই যে প্রজাতি তৈরির পদ্ধতি, একে বলা হয় স্পিসিয়েশন। স্পিসিয়েশন, ওকে, স্পিসিয়েশন। বোঝা গেল কি বলতে বলতে চাইলাম? বোঝা গেল তো যে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজম আসে কিভাবে। পৃথিবীতে সবাই তো আর আসে নাই, যারা এসেছিল তাদের মধ্যে ইভলিউশন হয়ে হয়ে আজকে আমরা, তাই না? লাইনে ভাগ হতে পারে, কিন্তু আজকে আমাদের অরিজিনটা কোনো না কোনো জায়গায় একই জায়গায় ছিল, সেখান থেকে আলাদা হতে 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 আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তাহলে সেখানে আমরা এটাই বলতে চাইছি যে একটা অর্গানিজম সে কোন একটা জায়গায় থাকার জন্য সে কিছু পরিবর্তন করলো, আরো কিছু পরিবর্তন করলো, আরো কিছু পরিবর্তন করলো, পরিবর্তন করতে করতে এমন একটা জায়গায় পৌঁছালো, দেখা গেল যে সে আলাদাই একটা প্রজাতিতে পরিণত হয়ে গেছে। আর সেক্ষেত্রেই আমরা তাকে বলছি, এই যে নতুন প্রজাতি তৈরির যে পদ্ধতি, তাকে আমরা বলছি স্পিসিয়েশন। এইবার এই স্পিসিয়েশন দু রকমের হয়, একটা হলো সিম্প্যাট্রিক স্পিসিয়েশন, একটা হলো অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। হ্যাঁ, তাহলে দুটো হয়, একটা হলো সিম্প্যাট্রিক সিম্প্যাট্রিক স্পিসিয়েশন, আর একটা হলো অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। দু রকমের স্পিসিয়েশন হয়। সেটা হলো একই জিওগ্রাফিক্যাল এরিয়ায় থেকে যদি সে আলাদা প্রজাতিতে তৈরি হয় তাহলে সিম্প্যাট্রিক, আর যদি জিওগ্রাফিক্যাল এরিয়াটাই আলাদা হয় তাহলে অ্যালোপ্যাট্রিক। আর আগে বলি, সেটা হলো ধরো এটা জিওগ্রাফিক্যাল এরিয়া, এই এরিয়ার মধ্যে ছিল, এই এরিয়ার মধ্যেই আছে, তবুও চেঞ্জ করতে করতে নতুন প্রজাতিতে পরিণত হয়েছে। এই ধরনের স্পিসিয়েশন যদি হয় তখন তাকে বলা হবে সিম্প্যাট্রিক। আর যদি ধরো এখানে ভালো লাগছে না, এই পরিবেশ পছন্দ হচ্ছে না, পালিয়ে গেল, একদল পালিয়ে গেল অন্য জায়গায়, এবার ওখানে যাওয়ার জন্য নতুন পরিবেশ, সেখানে চেঞ্জ হতে 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 আলাদা প্রজাতি হয়ে গেল, অ্যালোপ্যাট্রিক। ব্যাস এইটুকুই। তাহলে একই জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে যদি নতুন প্রজাতি হয় তাকে সিম্প্যাট্রিক, আর যদি আলাদা জিওগ্রাফিক্যাল এরিয়া চেঞ্জ করে যদি নতুন প্রজাতি হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পিসিয়েশন। এটা হলো স্পিসিস কনসেপ্ট আর স্পেসিয়েশনের ব্যাপার। ওকে, তাহলে এখানে আমরা ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি পাচ্ছিলাম, সেটা মোটামুটি যা পড়ার মোটামুটি বললাম। এখানে আমরা স্পিসিস কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, এখানে আমরা স্পিসিয়েশন নিয়ে আলোচনা করলাম। এরপর আমাদের যে টপিকটা বাকি রয়েছে সেটা তোমরা পড়েছো আগে, সেটা হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণ, ক্যারোলাস লিনিয়াসের বাইনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, তো অনেক কিছু জানো এ সম্পর্কে, আমরা জাস্ট একটু ওই ওই সব নিয়ে একটু জাস্ট মনে করাবো,
তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বাইনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, বাইনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণ পদ্ধতি, ক্যারোলাস লিনিয়াসের। এই যে দুটো পদ মানে জেনাস আর স্পিসিস, এই দুটোকে ইউজ করে যখন করা হচ্ছে তখন বাইনোমিয়াল নোমেনক্লেচার বলা হয়। আর যখন স্পিসিস এর সঙ্গে আবার সাব অ্যাড করা হচ্ছে, সাব স্পিসিস অ্যাড করা হয়, তখন ট্রাইনোমিয়াল হয়ে যায়। একসঙ্গে ছেড়ে দিচ্ছি বিষয়টা, একসঙ্গে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই দুটোকে নিয়ে যখন করা হয় বাইনোমিয়াল, তার সঙ্গে যখন সাব স্পিসিস অ্যাড করা হয় তখন ট্রাইনোমিয়াল হয়। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো এখানে ক্যারোলাস লিনিয়াস, তো এটার আবিষ্কর্তা তিনি ওই সিস্টেমা ন্যাচুরি, হ্যাঁ, একটা পাবলিশ করেছিলেন, একটা বই পাবলিশ করেছিলেন, এবং তার মধ্যে এই দ্বিপদ নামকরণের যে সমস্ত নিয়মাবলী, রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো তিনি প্রকাশ করেছিলেন। হ্যাঁ, এবং 1753, হ্যাঁ, যে যখন এই সিস্টেমা ন্যাচুরি প্রকাশ পায়, হ্যাঁ, তো তার আগে এই যে যে সমস্ত নিয়ম কানুন গুলো আমরা ফলো করব, সেই নিয়ম কানুন গুলো আমাদের বুঝতে হয় একটু ভালো করে। ঠিক আছে, সেটা হলো ICBN আর ICZN। ঠিক আছে, একটা বটানিক্যাল নোমেনক্লেচারে ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তো এটা প্ল্যান্টের ক্লাসিফিকেশনের জন্য সংস্থা বা অর্গানাইজেশন, এটা অ্যানিম্যালকে ক্লাসিফাই করার জন্য অর্গানাইজেশন। দুটো আলাদা অর্গানাইজেশন রয়েছে। তাহলে যখন আলাদা অর্গানাইজেশন রয়েছে তখন দুটোর মধ্যে ডাইরেক্টলি এক নয়, আমরা এটা বলতেই পারি দুটো ডাইরেক্টলি এক নয়। কিন্তু বিষয় হলো দুটো ডাইরেক্টলি এক না হলেও আমরা সবসময় নামকরণের ক্ষেত্রে দুটো নামকে আলাদা করতেই পছন্দ করব বা করা উচিত। কি বললাম বুঝতে পারলে না? হলো ধরো একটা গাছের নাম, ধরো ধরো আম গাছ, তাহলে গাছটা বাদ দিলাম, আম একটা গাছের নাম। এবার ধরো একটা প্রাণীরও নাম দিলাম আম। ঠিক আছে, সাপোজ। তাহলে এবার যখন ডাকবো, মানে আম তো গাছ আসতে পারবে না, ঠিক আছে, আমরা বলছি যখন সেই অর্থে আমরা লিখবো বা কোনো জায়গায় মেনশন করছি, তাহলে আম বললে তখন কে আসবে? বাড়িতে দুটো মেয়ে, দুটো মেয়ের যদি একই নাম দেয় তাহলে এটা ঠিক কথা? এটা কি ঠিক? দেওয়াই যেতে পারে, অসুবিধা নাই। কিন্তু নাম দিলে পাড়াতেও একই নাম দিলে কত সমস্যা হয়, বাড়িতে তো দূরের কথা, পাড়াতেই যদি একই নামে দুটো মেয়ে থাকে তাহলেই কত ঝামেলা হয়। যে কোনো জোরে যখন ডাকছে তখন ওকে ডাকা নাই, চলো ওকে ডাকছে, তখন হয় 1 নম্বর 2 নম্বর করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, তো তো এরকম। অথবা সেখানে আবার স্পেসিফাই করে দেয় কিছু একটা বলে, হ্যাঁ, আর উল্টো পাল্টা নাম দিতে পারে। হ্যাঁ, নিক নেম বলে উল্টো পাল্টা নাম দিতে পারে। তো তাহলে সেরকম আর কি বলছি, আমি দিতেই পারি, যদি জোর জবরদস্তি বলো দিতেই পারি, কারণ দুটো আলাদা অর্গানাইজেশন, আলাদাভাবে নামকরণ, তো দেওয়া যেতে পারে, কিন্তু না দেওয়াটাই ভালো। ঠিক আছে, মানে একই পাড়ায় দুটো মেয়ের নাম ধরো একজন আগে দিয়ে দিয়েছে, পরের জন যখন দিচ্ছে যে আমার মেয়ের নাম আয়েশা দেবো, কেউ আটকাতে পারবে? বলো আমার মেয়ের নাম আমি চাই চাইতে পারি, আর কি, কিন্তু না দিলেই ভালো, কারণ একই পাড়ায় দুটো মেয়ে থাকলে ঝামেলা হবে, মানে নামটা একই হলে অসুবিধা হলো। আচ্ছা, ঝামেলা লেগে যাবে। 1753, তাহলে বাবা যখন কোনো একটা কিছু দিচ্ছে, মানে নিয়ম কানুন বলে, তখন বাবার আগে যারা কিছু বলেছে সেগুলো ভ্যালিড হবে না? এগুলো স্বাভাবিক ব্যাপার। বলছি নামকরণ তো বহুদিন আগে থেকেই চলছে, মানে ক্যারোলাস লিনিয়াস যখন স্পিসিস, যখন সিস্টেমা ন্যাচুরি আনছেন তার আগে থেকেই অনেক অর্গানিজমের নাম হয়ে গেছে। কিন্তু বলতে পারো সেটা বায়োনোমিয়াল নোমেনক্লেচারের আন্ডারে নয়, তার আগে আগে বলছে একটাও ভ্যালিড না, ওগুলো ভ্যালিড হবে না, তাদের সবারই নতুন করে নাম করতে হবে। মানে এর আগে কোনো দেওয়া নাম ভ্যালিড হবে না, তাদেরকে আবার, হ্যাঁ, মানে যারা আবিষ্কার করেছে তাদেরই নাম থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু বলছে নামটা আলাদা করে করতে হবে, ওই পুরোনো নাম চলবে না। বোঝা গেল? করতেই পারে, হুইপ জারি করেছে, চলবে না। আচ্ছা, আর কি? সেটা হলো নামের লেখার ক্ষেত্রে অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, তাই না? সেটা হলো যে এই যে যখন কোনো নাম লেখা হয়
তখন সেটা ল্যাটিন ভাষায় লিখতে হবে, ভালো করে বুঝবে, ল্যাটিন ভাষায় লিখতে হবে। তাহলে আমরা যখন লিখছি ম্যাঙ্গিফেরা, তখন আমাদের উচিত ছিল ইন্ডিয়া। যদি আম আমাদেরই হয়, মানে আমাদের ভারতবর্ষেরই হয়, গাছ লাগাতে পারে যে কেউ, এখান থেকে অরিজিন করেছে, তাহলে আমার ইন্ডিয়া লেখা উচিত ছিল। কিন্তু ইন্ডিয়া না লিখে আমরা লিখলাম ইন্ডিকা, কারণ এটা ল্যাটিন, কারণ এটা ল্যাটিন, সেই জন্য ইন্ডিকা লিখতে হলো, ইন্ডিয়া না। বোঝা গেল? তো যখন অ্যাকোয়াটিক লিখতে পারতাম, অ্যাকোয়াটিকা লিখছে। বোঝা গেল? এই যে নামগুলো লেখা হয় না, কারণ হ্যাঁ আমরা ইংরেজিতে লিখছি, কিন্তু প্রোনাউন্সিয়েশনের যে মেথড সেটা ল্যাটিনে আছে, সেই জন্য এরকম লেখা হয়। বোঝা গেল? ল্যাটিন ভাষায় লিখতে হবে। এবার দেখো পৃথিবীর কটা দেশ আছে যারা ল্যাটিন ভাষা জানে? জানে না। এবার ল্যাটিনই কেন? কারণ বাবা ল্যাটিনে ছিল, তাই না? তো নিজের আধিপত্য দেখাবেই না, যে জায়গা থেকে যে বিলং করে সেই জায়গায় যে একটু উন্নতি করবে, যদি নেতা মন্ত্রীদের কথা বলছি, হ্যাঁ তো সেটাই স্বাভাবিক যে সে সেই জায়গার নিজের জায়গাটা একটু ফোকাস করবে, তারপরে বাকিদেরও করবে। তো সেই রকম আর কি, তো দাবি রাখে। যেমন ওর আগে আর হলো না, তেমন ওর মানে ওনাদের ভাষা সেটাকে ওয়াইডলি অ্যাকসেপ্টেড করাতে চাইছেন। কিন্তু তা বললে তো হবে না, কারণ গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যে যে ভাষাটাকে ব্যবহার করা হয় সেটা হলো ইংলিশ, তাই তো? তাহলে সেই জায়গায় ইংরেজিতে লিখতে হবে। তাহলে ল্যাটিন ভাষায় লিখতে হয়, কিন্তু লিখতে পারবো না, তাহলে ইংরেজি লিখতে হবে। যদি প্রিন্টেড ফরম্যাটে হয়, যদি প্রিন্টেড ফরম্যাটে হয় তাহলে ইটালিকে লিখতে হবে। এই ল্যাটিন আর ইটালিককে গুলিয়ে ফেলো না কিন্তু, হ্যাঁ। আমরা যখন কম্পিউটারে দেখি তখন সেখানে বোল্ড এরকম করে, আর এখানে আই এরকম একটু কাত করে আই, আর একটা ইউ লিখে এরকম থাকে না, তিনটা অপশন থাকে, একটা বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন, তাই না? তাহলে এটাকে ক্লিক করলে কি হয়, এখন তো মোবাইলেও চলে এসছে, এটাকে ক্লিক করলে বোল্ড হয়ে যায়, মোটা মোটা হয়ে যায়, হ্যাঁ। এটা করলে তখন ম্যাঙ্গিফেরা এরকম লিখতে হবে, হ্যাঁ, ম্যাঙ্গিফেরা এরকম টানা হাতে যেমন লেখা হয় ম্যাঙ্গিফেরা, এটা ইটালিক বলা হয়। আর আন্ডারলাইন হলে আন্ডারলাইন হয়। বাদ দাও, এটা বলছি, এটা এটা আমাদের দরকার যে ইটালিকে হতে হবে। ওকে, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যখন প্রিন্টিং ফরম্যাটে, প্রিন্টেড ফরম্যাটে আসবে তখন ইটালিকে হতে হবে। তার মানে আমি যদি লিখছি, কোনো নোট লিখছি, প্রিন্টেড ফরম্যাটে দিচ্ছি কাউকে, তখন আমার উচিত সেটাকে সিলেক্ট করে, সেটাকে সিলেক্ট করে সেটা ইটালিক অপশনটাকে চেক চেক করা, তাহলে ও এরকম করে হলো। তাহলে এখানে সেক্ষেত্রে কি করতে হবে, যে যদি প্রিন্টিং ফরম্যাটে যেতে হয়, প্রিন্টেড ফরম্যাটে যেতে হয়, তাহলে একে ইটালিক করে দিতে হবে। এবার ধরো হাতে লিখবো, তখন তখন এটা ঠিক আছে। হাতে লেখার ক্ষেত্রে বাদ এসব, হাতে লেখার সময় আর আমি স্টাইল মেরে কাজ করে লিখতে যাবো না, মানে টানা হাতে লিখতে যাবো না, ওটা নিয়ম না। কারণ তুমি তো হাতেই লিখছো, তখন আর কাজ করে লিখে লাভ নাই, মানে বুঝেছো? তখন কিন্তু সোজা করেই লিখবে। এবং লেখার ক্ষেত্রে যেটা করতে হয় আমরা সবাই জানি, কিন্তু জেনেও ধীরে ধীরে ছেলেগুলো সব ভুল করবে, তোমরাও করবে, আমি শিওর এ বিষয়ে আমার, হ্যাঁ মানে, মানে পুরো বিশ্বাস আছে, আস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা হলো যে জেনাসের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি সব স্মলে হবে। আন্ডারলাইন করার সময় আন্ডারলাইন হবে, ডিজাইন না। কত দেখতে পাবে, কত স্পেসিমেন দেখতে পাবে আন্ডারলাইন করেছে, হ্যাঁ আন্ডারলাইন করতে হয়, এটা আন্ডারলাইন না, ঠিক আছে? এবং আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে। কি করবে তোমরা 12 গে, এই দেখুন স্যার দিয়েছি, নাম লিখে ঝেড়ে টেনে দিলাম। আর কি লিখবে, ধরো ধরো ব্যাসিলাস থুরিনজেনেসিস লিখছে, ঠিক আছে, দিয়ে ব্যাসিলাস লিখে ছেড়ে দিলো, আর কিছু লিখলো না, এসপিও লেখা নাই। তাহলে আমার যদি না মনে থাকে, তাহলে উপায় আছে ফাঁকি মারার, স্যার বুঝবে কিন্তু কিছু করতে পারবে না, কারণ এসপি লিখে ছেড়ে দিতে হবে, মানে স্পিসিস, আমি জানি না ভুলে গেছি, ঠিক আছে? কিন্তু এটা সাইন্টিফিক, তুমি লিখতে পারো, কিন্তু এর পিছনে এটা কিছু না লেখা মানে এটা ভুল লিখলে। বোঝা গেল কি বললাম? তাহলে না জানলে আমাকে এসপি দিয়ে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে ম্যাঙ্গিফেরা ধরো ইন্ডিকা, এবার ধরো যে আবিষ্কার করেছে তার নাম দেওয়া হয়,
দেখা যেতে পারে নিয়ম, লিনিয়াস। তাহলে এইভাবে এই 3 নম্বর পজিশনে এটা কিন্তু সাবস্পিসিস না, এটা সাবস্পিসিস না, এটা সায়েন্টিস্টের নাম। এবং ট্যাক্সোনমিতে কেন, গোটা গোটা বায়োলজিতেও বলবো না, গোটা সায়েন্স বলবো, গোটা সিস্টেমেই বলবো যে নামের থেকে সারনেম বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি যত বই দেখবে না, বইপত্র, বিশেষ করে আমাদের মানে ইন্টারন্যাশনাল লেভেলে যে বই আছে, ন্যাশনাল লেভেলেও দেখো, যত বই আছে দেখবে তাদের সারনেম বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমার নাম যদি হয় নাফিসা সুলতানা, তাহলে সুলতানা নাফিসা, বোঝা গেল? সারনেম আগে আসে তারপরে নেম যায়, কারণ ওটা অ্যাকসেপ্টেড আর কি। বোঝা গেল? সব জায়গাতেই এরমই হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা, হ্যাঁ সমাজদার, হ্যাঁ, তারপরে তার নাম আসবে মোহনা। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, তাহলে এটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী গেল। এবার দেখা গেল ধরো প্যানথেরা লিও, এবার সাবস্পিসিস লাগানো হচ্ছে পার্সিকা, প্যানথেরা লিও পার্সিকা, পার্সিকা, প্যানথেরা লিও পার্সিকা। ঠিক আছে, তাহলে সিংহের ক্ষেত্রে যখন স্পেসিফিক রিজিয়নের জন্য বলা হচ্ছে তখন তার সাবস্পিসিস লাগাতে হচ্ছে পার্সিকা। বোঝা গেল? তাহলে এটা ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের ব্যাপার স্যাপার চলছে। এখানে আমরা যখন লিখছি এটা কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচার, কিন্তু সায়েন্টিস্টের নামটা শেষে লেখা হয়েছে, এটা সাবস্পিসিস না। তার মানে যদি এটা সুলতানা বলে কেউ আবিষ্কার করতো তখন এর শেষে আমরা সুলতানা লিখতাম, আন্ডারলাইন করতাম না, ওখানে আন্ডারলাইন হবে না। বোঝা গেল কি বললাম? এগুলো নিয়ম কানুন। তাহলে এই মোটামুটি খানিক বুঝলাম। এবার একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা হলো ল অফ প্রায়োরিটি। হ্যাঁ, দেখো, ল অফ প্রায়োরিটি বিষয়টা কি, একটা গল্প বলবো, শুনবে? ঠিক আছে, সেটা হলো প্রায়োরিটি, ল অফ প্রায়োরিটি। ঠিক আছে, অগ্রাধিকার আইন। ঠিক আছে, অগ্রাধিকার আইন কি এটা? সেটা হলো, ধরো ধরো একজন বন্ধু, হ্যাঁ, সায়েন্টিস্ট বন্ধু, তার অনেক সায়েন্টিস্ট বন্ধু আছে, হ্যাঁ। তো একজন সায়েন্টিস্ট, তিনি একটা মানে স্পিসিস আবিষ্কারের ক্ষেত্রে দিন রাত এক করে দিয়েছেন এবং প্রায় 5-7 বছর লেগে আছেন। এই টাইম পিরিয়ডে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যা যা আছে সব ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে মানে সে সারাদিন ল্যাবেই পড়ে থাকে, তার ওটা আবিষ্কারের নেশায়। হ্যাঁ, এবং কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্টও রাখে না, কিছুই না, এরকম খায় দায় আর শুধু রিসার্চ করে। ঠিক আছে, তো এই ব্যক্তি ধরো কোনো একদিন আলটিমেট ডিসিশনে পৌঁছালেন সব মিলিয়ে, যে না, আমি যেটা আবিষ্কার করে ফেলেছি বা ফেললাম, এটা আবিষ্কার হয়নি পৃথিবীতে, আমি প্রথম সেই ব্যক্তি মানে আবিষ্কার করতে চলেছি। ঠিক আছে, তো এইরকম একটা খবর সেলিব্রেশন লাগে, তাই তো, মানে পার্টি লাগে। তো তারও মনে হয়েছে যে এত কষ্টের, এত পরিশ্রম করলাম 5 বছর ধরে, কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখলাম না, এবার তো একটা মানে পার্টি বানতা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, তো তার নিয়ারেস্ট ফ্রেন্ড কে, সেও সায়েন্টিস্ট, সেম ফিল্ডে আছে, তার কথা মনে পড়েছে, ফোন লাগিয়েছে যে বন্ধু, খুব ভালো একটা খবর আছে, তুই আয়, তোকে আমি খবরটা দেবো, হ্যাঁ, এবং একটা পার্টি হবে। ঠিক আছে, তো যাই হোক, সে তো আনন্দে আটখানা আর কি। হ্যাঁ, তো ল্যাপটপে ধরো সমস্ত ডেটা আছে, তার যত রকমের পেপার ওয়ার্ক, সমস্ত কিছু ল্যাপটপে আছে, ল্যাপটপ খোলা আছে। সেই অবস্থায় সে ধরো বাথরুমে গেছে স্নান করতে, বন্ধু আসছে, আগে ফ্রেশ ট্রেশ হয়নি আর কি, অনেকদিন চান টান করিনি, ঠিক আছে, একটু ফ্রেশ হয়নি। এবার বন্ধু এসছে, বন্ধুর অবাধ প্রবেশ, বন্ধুকে চেনে লোকেরা। হ্যাঁ, বন্ধু ঢুকেছে, এবার খুঁজতে খুঁজতে কি করবো না করবো বলে এক করে চোখ গেছে, আর চোখ গিয়েই তো সেম ফিল্ডের লোক, তো লোক তো সেম ফিল্ডের, ও তো ধরে নিয়েছে, আর ধরে নিয়েছে মানে তো বুঝে গেছে কি কেস। তো এখন তো শেয়ার করা খুব ভালো সুযোগ আছে, জাস্ট
শেয়ার বাটন টিপে শেয়ার করে নিয়ে ফোন পকেটে ভরে নিয়ে, বন্ধু আমার একটা কাজ পড়ে গেছে বুঝলি, আমি একটু আসছি, এখন আমি পরে আসবো, বন্ধু হওয়া। ঠিক আছে, এইবার বন্ধু গিয়ে কি করলো, এ তো এখন পার্টি মানাচ্ছে, দুদিন ধরে পার্টি মানাচ্ছে, ও গিয়ে কি করেছে, ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে প্রকাশ করার, পাবলিশ করার যে বিষয়বস্তু, যে ফর্মালিটিস ছিল, সেই ফর্মালিটিস ফিল আপ করে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে পাবলিশ করে দিচ্ছে। আর এই বন্ধু অত খবর রাখেনি, তারপর দিন ধীরে সুস্থে গেছে দিয়ে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে পাবলিশ করেছে। এখানে হলো ল অফ প্রায়োরিটি, যে আগে পাবলিশ করবে সেই হলো এই স্পিসিসের ক্ষেত্রে আবিষ্কর্তা। কে করেছে পিছনে এটা মানে ইট ডাজ নট ম্যাটার। বোঝা গেল কি বললাম? আমরা একটা গল্পের মাধ্যমে বললাম যেন অনেকদিন ধরে মনে থাকে ল অফ প্রায়োরিটির মতো বিষয়টা। ঠিক আছে, এবার বিষয়টা কি রকম আমরা বলতে চাইছি, এবার গল্প ছেড়ে বাইরে বেরিয়ে এসো। ধরো ইন্ডিয়াতে বসে একজন রিসার্চ করছে, তো এরকম তো আরো পৃথিবীর 5টা জায়গায় একই জিনিস নিয়ে রিসার্চ করতে তো হতেই পারে। এখন দেখা গেল যে আগে পাবলিশ করলো সে হলো এটার আবিষ্কর্তা, বাকিরা সেদিন থেকে ছেড়ে দেবে কাজ, আর কি করবে, আবিষ্কারিত হয়ে গেল। বোঝা গেল? এটার জন্য ল অফ প্রায়োরিটি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ দাবি করতেই পারে এটা নিয়ে আমি কাজ করছি, অনেকদিন ধরে কাজ করছি, এটা এরকম তো হয় না। যে আগে পাবলিশ করবে সেই। বুঝা গেল? জায়গা রাখার ক্ষেত্রে ইট দিয়ে যে জায়গা রেখেছে তারই জায়গা, হ্যাঁ। এখন তুমি যখনই আসো কোনো অসুবিধা নেই। তো এই হলো বিষয়, ল অফ প্রায়োরিটি, যেটা অবশ্যই বায়োনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওকে, আর কি আছে, আর কিছু নেই। ঠিক আছে, এই মোটামুটি বায়োনোমিয়াল নোমেনক্লেচারকে সঙ্গে নিয়ে আর মোটামুটি আর কিছু নেই, এই ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। এবার কি বলে যে ব্যাপারটা আছে, যেটা আমরা বললাম প্রথমে কি, হ্যাঁ এখনো লেখা আছে কি, এটা আমরা মেনলি শনিবারের যে নিটের ব্যাচ, হ্যাঁ সেই ব্যাচে আমরা এনসিইআরটি পড়ার সময় এই কি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু নিটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর বোর্ডের জন্য একবারে ইম্পর্টেন্ট না, মানে কিছুই নেই বোর্ডে। ঠিক আছে, কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, আর সেই জন্য আমরা ওটা শনিবারের যে ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে।